হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। তো দেখো যে আজকে আমরা এই ভার্সিটি মাস্টার ক্লাসের অধ্যায় 3 চতুরিত এটার দ্বিতীয় লেকচার নিয়ে শুরু করে যাচ্ছি। এর আগের লেকচারে তোমরা খেয়াল করে আসছো যে সেখানে ম্যাটেরিয়াল কত প্রকারের হয়, বা ম্যাটেরিয়ালে তুমি যে একই রকম ভোল্টেজ ইউজ করলেও বা ভোল্টেজ ডিফারেন্স ইউজ করে সেম কারেন্ট যাবে না, বা রোধ কিভাবে চেঞ্জ হয়, কিভাবে তাপমাত্রার উপর ডিপেন্ড করে, বা গ্রাফে কোনটা কি নির্দেশ করে, এই যত থিওরি আছে মোটামুটি সবগুলো দেখে আসছিলাম। এবং তার সাথে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন জায়গায় কি কোশ্চেন আসছিল সেগুলো কিন্তু আমরা দেখে আসছি, ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটির লাস্ট বছরের কোশ্চেনও ওখানে কিন্তু ছিল, তাই না? আজকে আমরা এর পরের পার্টটাই আসবো, মানে বেসিক্যালি সার্কিট সলভ করে কিভাবে, ওহমের সূত্র অ্যাপ্লাই করে কিভাবে, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো শুরু করা যাক। দেখো, শুরুতেই আমাদের যে টপিক বা টাইপ, যে তুমি বলো, দেওয়া আছে দুইটা, 3 এবং 8। তোমাদের মনে থাকার কথা, আমি বলছিলাম যে এই 3 নাম্বার টপিকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমাদের পরীক্ষায় যাই আসে মেনলি এই জায়গাটা বেস করে কিন্তু আসে যে কোনো ভার্সিটির ক্ষেত্রে। আমরা এখানে দেখবো অ্যাকচুয়ালি ভি সমান সমান আই আর এই ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করি, এই ফর্মুলার গ্রাফ থেকে কি কি বের করা সম্ভব, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কিভাবে এই ফর্মুলাকে কাজে লাগায়ে আমরা সার্কিটকে অ্যানালাইসিস করতে পারি। এই কথার মানে হইলো সার্কিটের কারেন্টের মান বের করা, বিভিন্ন অংশের বিভব পার্থক্য বের করা, এবং দরকার পড়লে তুল্য রোধের কনসেপ্টটাকে আমরা এখানে টেনে আনবো। সবগুলো আজকের এই টপিকের মধ্যে কভার হয়ে যাবে। এবং আমরা যে ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করলাম, কারেন্টের মান কত, বিভবের মান কত, বা তুল্য রোধ কত, চেক করবো কিভাবে? বাস্তব জীবনে এটা তো আর আমি হাতে হাতে করতে পারবো না, আমাকে তো একটা ডিভাইস দিয়ে চেক দেওয়া লাগবে যে আমার যেটা হাতে চিন্তা করছি ও ঠিক আছে কিনা। অর্থাৎ ফাইনালি এই প্রত্যেকটা ব্যাপারকে আমরা কোনো একটা ডিভাইসের মাধ্যমে চেক দিব। যেমন ধরা যাক, আমরা অ্যামিটার ইউজ করতে পারি, আমরা ভোল্ট মিটার ইউজ করতে পারি, আমরা গ্যালভানোমিটার ইউজ করতে পারি। এখন এমন হইতেই পারে তুমি যখন এই ভোল্ট মিটার দিয়ে মাপতে যাচ্ছ, অ্যামিটার দিয়ে মাপতে যাচ্ছ, পারতেছো না। এক্সাম্পল দিই, ধরো যে আমি যে এখানে একটা বড় স্ক্রিনের মধ্যে লিখতেছি, তোমার তো কম্পিউটার আছে, তোমার তো ল্যাপটপ আছে, বা হয়তো বা তোমার আইপ্যাড বা যে কোনো প্যাড আছে, ওটার স্ক্রিন আর এটাকে নিঃসন্দেহে অনেক বড়। আমি স্ক্রিন দিয়ে কেন বলতেছি? এটা চাচ্ছি বোঝাতে তোমার ওই ফোনের ডিভাইসের স্ক্রিন বা ল্যাপটপের স্ক্রিনকে কাজ করাইতে যেই পরিমাণের ভোল্টেজ দিতে হয়, যতটুকু কারেন্ট যায়, নিঃসন্দেহে এই স্ক্রিনে তার চেয়ে অনেক বেশি যায়। অর্থাৎ আমি যদি ধরো যে এত ভি সমান আই, এগুলো বুঝি না, আমি খালি একটু বুঝি যে ভাই এটা বেশি কারেন্ট খায়, ওটা কম কারেন্ট খায়, কতটুক কারেন্ট খায় বুঝবো কি দিয়া? আর ডিভাইস লাগবে না? ওই ডিভাইসের কাজই হচ্ছে অ্যামিটার বা ভোল্ট মিটারের, যারা বের করে দেয় এখানে কত ভোল্টেজ পার্থক্য লাগবে বা কত কারেন্টের ফ্লো লাগবে। একটু চিন্তা করো তো, এই জায়গাটাতেই তোমার মোবাইল ফোনের যে ব্যাটারি, যদি ওই ব্যাটারি দিয়ে আমি চেষ্টা করি এই এত বড় একটা ডিভাইসকে রান করাবো, পসিবল কি? ও তো 1 সেকেন্ডের জন্য অন হবে না। তার মানে ওর বিভব পার্থক্য এর কাছে কিছুই না, এর আরো বেশি বিভব পার্থক্য দরকার। এবং ওইটার উপরে বেস করে কিন্তু আবার আমাদেরকে মাসে মাসে বিল পে করা লাগে। এখন যদি আমি প্রতিদিন এরকম একটা ধরো বিশাল সাইজের স্ক্রিনের টিভি চিন্তা করো, ঘন্টার পর ঘন্টা চালাই, তাহলে মাসে কি মারাত্মক রকমের বিল দেওয়া লাগবে। এই ধরো এসির কথাই, এসি তুমি যদি ঘরে 2-3 ঘন্টা করেও চালাও, 30 দিন যদি চালাও, তোমার কিন্তু খবর হয়ে যাবে, কারণ প্রচুর পরিমাণে কিন্তু বিল উঠে যাবে, তাই না? কিন্তু ওই কম্পেয়ারে ফ্যান যদি 24 ঘন্টা চলে, তাও কিন্তু সেই পরিমাণে বিল উঠবে না। অর্থাৎ এক একটা ডিভাইসে যে এক এক ভাবে কাজ করে, এগুলা কিন্তু আমি হাতে কলমে অঙ্ক করে বের করতে গেলে মরে যাব। তখন আমাদেরকে এই ডিভাইস দিয়ে আগাইতে হবে এবং প্রচুর সময় বাঁচে। চাইলে বাসার নিচে যে দেখতে পারো মিটারে, যদি তোমাদের কনভার্ট করে দেয় ইলেকট্রিক্যাল মিটার গুলো, ওখানে লেখা ওঠে কোন মাসে তুমি কতটুকু কারেন্ট ইউজ করছো বা কিভাবে তুমি এখন ইউজ করতেছো, সব কিন্তু ডিজিটাল ডিভাইসে দেখা যায়। সো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার সবকিছুই রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করা যায় এবং আমরা করতেছি। তাহলে শুরু করি ফার্স্টে, কোন কোন বছরে কি কি প্রশ্ন আসছিল। দেখো কি সুন্দর করে জিএসটি মার্ক করে রাখছে, একদম লাস্ট বছরই এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। এবং শুধু সেটা না, যে আমি ঢাকা ইউনিভার্সিটির কথাও খেয়াল করি, মোটামুটি টানা প্রতি বছরই প্রশ্ন দিয়ে যাচ্ছে। সেই 13, 14, 14, 15 শুরু যে করছে, মোটামুটি একদম লাস্ট বছরের আগে পর্যন্ত তারা দিয়েই যাচ্ছে। হ্যাঁ, এই টপিক থেকে ডিরেক্টলি না দেওয়ার মানে কিন্তু এই না যে কোশ্চেন আসে নাই, অ্যাকচুয়ালি কোশ্চেন আসছে কোথায়, একটু ওই জায়গাতেও খেয়াল করো। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এখান থেকে রিটেন কোশ্চেনও দিয়ে থাকে। তার মানে আমরা এই চ্যাপ্টারের অন্যান্য টাইপের কম্পেয়ারে এই টাইপটাকে আরেকটু বেশি ভালো করে বোঝার চেষ্টা করব। তোমাদের বেশি কঠিন লাগা উচিত না। ক্লাস 9-10-এও যখন আমরা সার্কিট নিয়ে পড়ছিলাম, এই চ্যাপ্টারের বেসিক ফান্ডামেন্টাল গুলো কিন্তু দেখে আসছিলাম। ঠিক আছে, এটা কথা ক্লিয়ার করে দিই। জটিল সার্কিট যখন অ্যানালাইসিস করতে হয়, তখন আমাদের কারশফের সূত্র ইউজ করতে হয়। বেঁচে গেছো
ভার্সিটির পরীক্ষাতে কখনোই এমন কোনো অঙ্ক আসে না যার জন্য কাট অফ লেগে যায়, বা আজ পর্যন্ত অ্যাটলিস্ট লাগে নাই। কারণ 1 মার্কের এমসিকিউ কাট অফ তুমি কেন করবা? তারপরে ধরো তোমার কোনো রিটেন প্রশ্ন 2 বা 2.5 মার্ক, সেখানেও কিন্তু কাট অফ দিয়ে অঙ্ক করাটা আসলে যৌক্তিক না, শুধু শুধু তোমার সময়টা বেশি লাগবে। কিন্তু বাসায় আমরা একটু কারশফের সূত্র প্র্যাকটিস করে রাখবো, কারণ কিছু জটিল প্রবলেম চলে আসলে হয়তোবা এক লাইনে কারশফ দিয়ে ইজিলি করা যায়, বাট এইভাবে করতে গেলে তুমি হয়তো বেশি চিন্তায় পড়ে যাবা বা কনফিউজ হয়ে যাবা। তাই দেখে রাখবো, শিখে রাখবো, অ্যাপ্লাই করি আর নাই করি। ঠিক একইভাবে যদি আমরা জাহাঙ্গীরনগরের কথা বলি, তারাও মোটামুটি একটু গ্যাপ দিয়ে দিচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। সো এখানে আমরা এই সাল ভিত্তিক কথা না বলে এতটুকুই বুঝি যে এটা আসলেই 3 স্টার পাওয়ার মতোই টপিক। তা চলো এখন টপিকে ঢুকে যাই। শুরুতে আসবো আমরা ওহমের সূত্র কি বুঝায় এবং তার গ্রাফটা কি বুঝায়। ওহমের সূত্র বা সিম্পলি ওহমস ল এই নামে আমরা বলতে পারি। আচ্ছা, একটা কাজ করি, তোমাকে আমি একটু আগের দিনে পড়ার সাথে এটাকে একটু বাজ করি। আগের দিন বলতেছিলাম যে কোনো বস্তুর কোনো পরিবাহীর রোধ থাকার কথা, অবশ্যই থাকবে। তো ধরলাম আমরা একটা পরিবাহী নিলাম, যেই পরিবাহীর বাই ডিফল্ট একটা রোধ আছে। একবার চিন্তা করে দেখো তো, আমরা মনে হয় তখন দেখতেছিলাম যে রোধ তাপমাত্রার উপর নির্ভর করে। অর্থাৎ যদি একটা পরিবাহীকে ল্যাবে নিয়ে তুমি তাপমাত্রা বাড়াই এক্সপেরিমেন্ট করো, আবার ল্যাবের তাপমাত্রা কমাই এক্সপেরিমেন্ট করো, তুমি কিন্তু 2বার 2 রকম রেজাল্ট পাবা। অর্থাৎ আমরা ধরে নিব যাই কিছু করি না কেন, আগে তাপমাত্রাকে কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচার এটা আগে আমরা মেনটেন করব। মেনটেন করে এই পরিবাহীর 2টা পাশে, মানে 2 পাশ থেকে যদি আমরা এই যে এই 2টা নোডে কোনো বিভব পার্থক্য অ্যাপ্লাই করতে পারি। এখন বিভব পার্থক্য আমরা কি দিয়ে অ্যাপ্লাই করব? সবচেয়ে কমন হচ্ছে ভাই একটা ব্যাটারি ইউজ করেন। তুমি চাইলে আরো অনেকগুলো করতে পারো, আপাতত আমরা জাস্ট বললাম যে এখানে একটা বৈদ্যুতিক কোষ সেলকে আমরা যুক্ত করে দিলাম। তাহলে বৈদ্যুতিক কোষ কি করবে? এই পরিবাহীর বা রোধের 2 পাশে বিভব পার্থক্য প্রয়োগ করবে। তার ফলাফলটা কি হবে? ফলাফলটা বুঝি যে বিভব পার্থক্য প্রয়োগ করা হলে এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার কথা। ওহম সাহেব এক্স্যাক্টলি এই এক্সপেরিমেন্টটাই করছিলেন। তিনি তার ল্যাবে বিভিন্ন রকম তাপমাত্রায় না, একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট পরিবাহীর ভিতর দিয়ে বিভিন্ন রকমের বিভব পার্থক্য প্রয়োগ করছেন। তার মানে এই ভিটা কিন্তু একবার উনি বাড়াই দিছেন, একবার উনি কমাই দিছেন। ফলাফলটা কি? এটা করে উনি খেয়াল করলেন যে বিভব পার্থক্যর সাথে যে কারেন্ট বা তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে এটা সুন্দরভাবে সমানুপাতিক। কখন? নির্দিষ্ট তাপমাত্রায়। যত বেশি বিভব দিব তত বেশি কারেন্ট যাবে। তুমি বলতে পারো ভাই এটা আমিও বুঝি, এমন নতুন কি? কিন্তু কিছু ঘাপলা আছে। তুমি যদি আই সমানুপাতিক ভি না লিখে ভি সমানুপাতিক আই লেখো, তুমি বলতে পারো একই তো, এটা বাড়লে ওইটা বাড়ে, এটা কমলে ওইটাও কমে, এমনটা মনে হচ্ছে। বাট অ্যাকচুয়ালি লেখাটা উচিত না। ওহমের সূত্র হবে অবশ্যই অবশ্যই এই প্রথমটা, আই সমানুপাতিক ভি, ভি সমানুপাতিক আই না। কেন? একটু জিনিসটাকে তোমাকে সিম্পল ওয়েতে বুঝাই বলি। ধরো আমরা যখন এই সমানুপাতিক কথাগুলো বলি, আমরা ডান সাইডে যাকে লিখি, ধরো এইভাবে ওয়াই সমানুপাতিক এক্স, ডান সাইডে আমরা যাকে বসাই এটা হয় স্বাধীন চলক, অর্থাৎ যে কারো উপরে নির্ভর করছে না। এটা আমরা ইচ্ছা মতো মডিফাই করতে পারবো। এবং এই স্বাধীন চলকের জন্য যে ঘটনা ঘটবে তাকে আমরা কি অধীন চলক বলতেছি, বা সিম্পলি ওয়াই বলছি। তুমি চিন্তা করো তো ভাই, যে আমরা যখন এই এক্সপেরিমেন্টটা করি আমরা নিজেরা কি দেই আর তার বিনিময়ে আমরা কি পাই। আমরা এখানে বিভব পার্থক্য নিজেরা প্রয়োগ করব ইচ্ছা মতো, এবং প্রয়োগ করার কারণে আমরা এখানে কারেন্টটা পাবো। তার মানে ভি হবে স্বাধীন এবং আই হবে অধীন। এই জন্য অবশ্যই ভিটাকে ডান পাশে রাখতেই হবে। এখন যদি আমি বলি ওহম সাহেব এরপরে কি করছেন, আই সমানুপাতিক ভি, এটাকে উনি সমানুপাতিক চিহ্নটাকে উঠানোর জন্য একটা সমানুপাতিক ধ্রুবককে নিয়ে আসছেন, যেটা হচ্ছে জি, আই সমান সমান জিভি। তার মানে এইটা হচ্ছে আসলে ওহমের সূত্র এইটা। কিন্তু তুমি ভাবতে পারো যে ভাই আমরা তো ভি সমান আই আর বলি, এইটা তো দেখতে এরকম না। তার কারণটা হচ্ছে আমরা এই সূত্রটাকেই নিজেদের মতো একটু পক্ষান্তর করে নিছি এইভাবে, যে ভি সমান সমান জিটাকে পক্ষান্তর করলে 1/g ইন্টু হচ্ছে আই, তারপর এটাকে লিখছি আমরা ভি সমান সমান আই ইন্টু আর। অর্থাৎ বাস্তবিক জীবনে জি এর চেয়ে ভি সমান সমান আই আর এইভাবে ইউজ করাটা বেশি সুবিধাজনক, যেখানে আর বলতে বুঝি আমরা রোধ। তা কোশ্চেন হতে পারে এই জিটা বলতে আমরা কি বুঝি? এই জিটা বলতে বুঝি আমরা
পরিবাহিতা বা সিম্পলি ওই পদার্থের জন্য ওই নির্দিষ্ট তাপমাত্রায় ও কি পরিমাণের কারেন্ট পাস করতে দেয়, এটাকে বলি আমরা সিম্পলি পরিবাহিতা। তাহলে একবার চিন্তা করো তো, এই পরিবাহিতাকেই যখন আমরা উল্টায় দিলাম, মানে 1/g করে দিলাম, তখন কাকে পাওয়া গেল? রোধকে পাওয়া গেল। তো এখান থেকে আমরা দাবি করতে পারি না যে রোধের সংজ্ঞাটা কি? রোধের সংজ্ঞাটা হচ্ছে পরিবাহিতার বিপরীত রাশি, তাকে বলবো আমরা রোধ। এখন এখান থেকে তুমি একটু আমাকে চিন্তা করে বলো যে পরিবাহিতার একক কি হতে পারে। নিঃসন্দেহে রোধের যা একক হবে তাকে যদি আমরা ইনভার্স করে দিই বা উল্টে দিই, তাহলে কি পরিবাহিতার একক পাওয়া উচিত। আচ্ছা, তা চিন্তা করো তো, রোধের একক কি? আমরা জানি রোধের এককটা হচ্ছে ওহম, OHM, অথবা এই যে ওহম হচ্ছে সাইন, এইটাকে আমরা উল্টায় দিব, ইনভার্স করে দিব, কমা কমা দিয়ে ইনভার্স করে দিব। তাহলে OHM উল্টালে কি পাওয়া যাবে? MHO। আবার ওহম উল্টালে কি পাওয়া যাবে? এরকম পাওয়া যাবে। আরো একটা আছে, আমরা কিন্তু অলরেডি 4টা একক লিখে ফেলছি, এবার পঞ্চম একক বড় হাতের এস, ছোট হাতের এস না, বড় হাতের এস দিয়ে বোঝানো হয় সিমেন্স। তার মানে পরিবাহিতার দেখো ডিগ্রি 5টা একক বের করে ফেলছি। আমাদের এগুলো কেমন মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় যে কোত্থেকে কি দিয়ে দিবে তার তো কোনো গ্যারান্টি নাই, আমরা সবই মনে রাখার চেষ্টা করব। এবার এই যে ঘটনাকে বললাম, যেটা রোধের দুই পাশে বিভব পার্থক্য প্রয়োগ করলে নির্দিষ্ট তাপমাত্রায় আই যে পাবো, এই আই আর ভিটা সমানুপাতিক হবে। এই জিনিসটাকে যদি আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করতে চাই, তখন এরকম একটা সুন্দর গ্রাফ পাওয়া যাবে, মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, এবং খেয়াল রাখতে হবে যেহেতু ভোল্টেজ বা বিভব এটা আমাদের স্বাধীন চলক, মানে আমরা যা মন চায় দিব, এই জন্য এটাকে রাখতে হবে এক্স অক্ষে। আর আমরা বিভব বসানোর কারণে যাকে পাবো তাকে বলি আমরা অধীন চলক, তার মানে আই অধীন চলক, এটাকে রাখতে হবে আমাদের ওয়াই অক্ষে, এবং এটা কখনোই চেঞ্জ করা যাবে না, এমন ভাবেই হইতে হবে। এখান থেকে এখন কি প্রশ্ন আসতে পারে, তোকে স্যার জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা তুমি যে এটা স্ট্রেট লাইন পাচ্ছ বা মূল বিন্দুগামী সরল রেখা, তাহলে এইটার ঢাল অথবা এম কি নির্দেশ করে, সেটা তোমরা আমাকে বের করে দাও। তো একটু লজিক্যালি ভাবো তো, এই গ্রাফটার বেসিক্যালি ইকুয়েশনটা কি? এই গ্রাফটার ইকুয়েশনটা হচ্ছে আই সমান সমান জি ইন্টু ভি। তার মানে যদি বেশি চিন্তা না করতেই চাই, ডাইরেক্ট বলতে পারি ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এক্স, যেখানে এক্স বলতে ভি, ওয়াই বলতে আই। তার মানে ঢাল বলতে ডিরেক্টলি বুঝতে পারতেছি ঢালটা হচ্ছে আমাদের পরিবাহিতা। তুমি যদি কনভিন্স না হও যে ভাই এটা না রোধ হওয়ার কথা, চিন্তা করে দেখো তো, যদি আমরা উপরে রাখি ওয়াই অক্ষের মান আর নিচে রাখি এক্স অক্ষের মান, এদের পরিবর্তনটাকে আমরা ঢাল বলি না? আর তুমি জানো ভি সমান সমান আই আর। এবার চিন্তা করো তো, উপরে আই আর নিচে আই আর যদি কাটাকাটি করো, তাহলে কি তুমি ভুলেও আর পাবে নাকি 1/r পাবে? সো এটা হচ্ছে মেইন ঘটনা, যে যদি আমরা ঢালকে বের করার চেষ্টা করি, আমরা ঢালকে বের করলে এখানে রোধের বিপরীত রাশিকে পাবো, আমরা রোধকে পাবো না। আর সেটাকেই বলা হচ্ছে পরিবাহিতা অথবা বড় হাতে জি, যার একক আমি ওই পাশে অলরেডি লিখে আসছিলাম। আশা করি আমরা এই সিম্পল জিনিসটা বুঝতে পারছি। তো তোমাদের পরীক্ষায় যে কোনো কিছু আসতে পারে, হয় গ্রাফটাকে আঁকো বা এটাকে বের করো বা সংজ্ঞা বলো, যে কোনো কিছু আসতে পারে। পরিবাহিতার ইংরেজি টার্মটা তোমাদের জানা দরকার আছে, এটাকে বলি আমরা কন্ডাক্টেন্স। কেন আমি ইংলিশ ওয়ার্ড গুলো বলতেছি, ধরো বইতে পড়তে গিয়ে বুঝলে না কি লেখছে, তখন তুমি গুগলে যে সার্চ করবা যে কন্ডাক্টেন্স কথার মানে কি, তুমি ইনস্ট্যান্ট আরো সুন্দর সুন্দর এক্সাম্পল পেয়ে যাবা। কন্ডাক্টিভিটি আর কন্ডাক্টেন্স এক জিনিস না, পরিবাহিতা আর পরিবাহিতাঙ্ক এক জিনিস না। ঠিক আছে, তো একটু বুঝে সামনে আগাইতে হবে। তো চলো এবার সামনে যাই। এখানে দেখা যাচ্ছে একটা সার্কিট আমাদেরকে দেওয়া আছে, এই সার্কিটে কোনটা কি জিনিস, এই যে ডট ডট করে বক্সের মধ্যে আটকায় রাখা আছে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের একটা তড়িৎ কোষ। তড়িৎ কোষকে আমরা বলবো সেল। এই তড়িৎ কোষের যে ইলেকট্রোমোটিভ ফোর্স EMF, সেটা হচ্ছে আমাদের এখানে বড় হাতের ই। এই ছোট্ট হাতের আটটা কি? এই ছোট্ট হাতের আটটা হচ্ছে এই তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ অথবা ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স অথবা অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, আমি বাকলে বাংলা দিয়ে দিচ্ছি, এই যে অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো, এই সেলটার সাথে আমরা একটা বর্তনী ইউজ করে রোধকে ইউজ করছি বড় হাতের আর,
এটা আবার কি জিনিস? যাকে তুমি বাহিরে ইউজ করছো তাকে নিঃসন্দেহে আমরা বাহ্যিক রোধ বলি, ঠিক আছে, বা এক্সটার্নাল রেজিস্ট্যান্স, বাহ্যিক রোধ অথবা এক্সটার্নাল রেজিস্ট্যান্স। ওকে, তার মানে আমরা অ্যাকচুয়ালি যেটাকে নিয়ে কাজ করি সেটা হলো এই বাহিরের রোধ। যত মাথা ঘামাই সব কিন্তু এটাকে নিয়ে। তুমি ভাবতে পারো যে বাইরে তাহলে বাহ্যিক রোধ তো আমি দিলাম, বুঝলাম, কিন্তু অভ্যন্তরীণটা কেন আসলো? তার কারণটা হচ্ছে এইভাবে চিন্তা করো আগে, যে ইলেকট্রোমোটিভ ফোর্স বলতে কি বোঝায়। ধরলাম এখানে আমাদের একটা ইলেকট্রন আছে, ধরলাম এই ইলেকট্রনটাকে কোষ সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবারও এই জায়গাতেই আনতে, একটা ইলেকট্রনকে বা চার্জকে কোষ সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ওই জায়গাতে আনতেই যেই পরিমাণে কাজ তোমার করতে হয়, সেই ব্যাপারটাকেই বলা হয় ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। কিন্তু তুমি যখন এই কোষের ভিতর দিয়ে যাও, এখানে তো অনেক রাসায়নিক উপাদান আছে, তখন কি হবে? ইলেকট্রনটা এটাকে পাস করার সময় একটা বাধা অনুভব করবে। এই যে বাধা অনুভব করবে, একটা বাধা পাবে, সেটাকে আমরা অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স ছোট্ট হাতের আর দিয়ে প্রকাশ করব। এবং এইটা থাকবেই, কিছু করার নাই, এটা থাকবেই। এখন তুমি তার সাথে আবার যুক্ত করলে একটা বাহ্যিক রোধ। তাহলে আমরা এবার চিন্তা করতে পারি, এই বাহ্যিক রোধের ভিতর দিয়ে যখন আই পরিমাণে কারেন্ট যাচ্ছে, এবং লজিক্যালি ভাবো, এখানে কিন্তু আমাদের লুপ একটাই, মানে বদ্ধ বর্তনী একটাই, তাই প্রত্যেকের ভিতর দিয়ে কিন্তু সমপরিমাণের কারেন্ট যাচ্ছে বা আই যাচ্ছে। যখন এই রোধের ভিতর দিয়ে একটা আই প্রবাহ যাবে, তখন কি তার দুই পাশে একটা বিভব পার্থক্য হবে না? তাহলে এই বাহ্যিক রোধের জন্য যে বিভব পার্থক্যটা হবে, তাকে আমি ধরলাম ভি দিয়ে। তাহলে ভি সমান সমান যেই প্রবাহ হবে এবং যেই রোধের মধ্য দিয়ে হবে, ভি সমান সমান আই আর। ঠিক একইভাবে এই অভ্যন্তরীণ রোধের জন্যও তারা বিভব পার্থক্য হবে, ওইটাকে নাম দিলাম ভি প্রাইম। তাহলে ভি প্রাইম সমান সমান আই ইন্টু ছোট্ট হাতের আর। এবার তুমি একটু যুক্তি চিন্তা করো, এইখানে যে বিভব তুমি পাচ্ছ বা এই জায়গাতে যে বিভব তুমি পাচ্ছ, কেন পাচ্ছ? তার জন্য তো আমার এই ব্যাটারিটাই দায়ী। তাই যদি আমরা এই দুইজনকে একত্রিত করে ফেলি, আমি বলতে পারি আমার টোটাল যে কৃত কাজ বা টোটাল যে শক্তি, এটা হচ্ছে ব্যাটারির ইলেকট্রোমোটিভ ফোর্স। এইটাই দুই ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে যা বাহ্যিক রোধের উভয় পাশে আমরা পাচ্ছি ভি বিভব পার্থক্য, এবং আরেকটা হচ্ছে ব্যাটারির অভ্যন্তরেই যেটা নষ্ট হয়ে যাচ্ছে। এবারটা মনে রাখতে হবে। তার মানে ভি প্রাইম সমান সমান যে আই আর, এটা কিন্তু আমরা পাই না, এটা আমাদের লস হয়ে যায়, এটাকে আমরা কাজে লাগাইতে পারি না। আমরা শুধুমাত্র পাচ্ছি এই উপরের ভি সমান সমান আই আর। তাই এখান থেকে যদি আমরা চাই, এইভাবেও লিখতে পারবো, ই সমান সমান আই ইন্টু বড় হাতের আর প্লাস আই ইন্টু ছোট্ট হাতের আর। মানে বেসিক্যালি কারেন্টের মান তো দুইজনের ক্ষেত্রেই সমান, কিন্তু রোধের মান এক একবার এক একটা। এখান থেকে তুমি যদি চাও তাহলে বর্তনীর টোটাল প্রবাহকে বের করতে পারবা। আইটা কমন নিয়ে নাও, বাহ্যিক রোধ যোগ অভ্যন্তরীণ রোধ, টোটাল রোধ পেয়ে গেলাম আর প্লাস আর। তাহলে এখান থেকে বলতে পারি এখন আমরা বর্তনী মেইন প্রবাহ সমান সমান টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্স ডিভাইডেড বাই হচ্ছে টোটাল রোধ। টোটাল রোধ বলতে বাহ্যিক রোধ এবং অভ্যন্তরীণ রোধের যোগফল। ঠিক আছে, আমরা হয়তো ক্লাস 9-10-এ এই চেহারাটা দেখে আসছি, ঠিক আছে, এবং আশা করি এখন মনে থাকবে। তো যেটা তুমি হারাই ফেলতেছো, ওটাকে আমরা অবশ্যই হারানো বিভব বলি। তাহলে এই যে আই আর বা এই যে ভি প্রাইম, এদের কিন্তু দুই জোনেরই নাম হচ্ছে হারানো ভোল্টেজ অথবা হারানো বিভব। এইটাকে আমি ইউজ করতে পারবো না। ওকে, এটাকে মাথায় রাখলে আমরা অনেকগুলো জটিল প্রবলেমও খুব ইজিলি এখান থেকে সলভ করে আনতে পারবো। ঠিক আছে, তাই চলো সামনে আগাই। তো দেখো, এই প্রবলেমটা একটু যে আমি পড়লাম থিওরি, তার উপরে বেস করে ডিজাইন করা। একটা ব্যাটারির ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স আমাকে দিয়ে রাখছে 6 ভোল্ট। তাহলে ই সমান সমান 6 ভোল্ট, এবং অভ্যন্তরীণ রোধ এই যে জিগজ্যাগ জিগজ্যাগ ধরলাম, ছোট্ট হাতের আর ইকুয়াল টু দিয়ে রাখছে আমাকে 1 ওহম নিলাম। কোনো বাহ্যিক রোধ যুক্ত করলে, তাহলে এই যে এর সাথে একটা বাহ্যিক ভাবে বড় সড়ো রোধকে যুক্ত করলাম, এর নাম দিলাম আমরা বড় হাতের আর। রোধ যুক্ত করলে ব্যাটারির দুই পাশের বিভব পার্থক্য হয় 5.8। অ্যাকচুয়ালি তারা এটা মিন করতেছে যে তুমি এই রোধটার জন্য দুই পাশে যে বিভব পার্থক্য পাবা,
তার মানে কি, এটা মিনিংটা হচ্ছে ব্যাটারিটা তো অ্যাকচুয়ালি এইভাবে যুক্ত, তাই না? তুমি তো অভ্যন্তরকে চোখে দেখতে পারতেছো না। তাহলে এই ব্যাটারির যে দুইটা পাশের পয়েন্ট, এই যে একটা পয়েন্ট আর এই যে একটা পয়েন্ট, এই দুই পয়েন্ট কিন্তু লিটারালি রোধের দুই পাশেরই পয়েন্ট। তো এইখানে যে বৃহৎ পার্থক্য পাবো, এটা কত হবে? এটা 5.8। তার মানে বেসিক্যালি আমরা ভি সমান সমান পাচ্ছি 5.8, তাই না? এখন বলতেছে এই বাহ্যিক রোধের মান কত বের করে দাও। তাহলে আমরা কিন্তু খুব ভালো মতোই জানি যে কিভাবে এই ম্যাথটাকে সলভ করতে হয়। তাহলে আমরা জানি ই সমান সমান ভি প্লাস ভি প্রাইম। 6 ভোল্ট আমাদের পাওয়ার কথা, বাট আমরা পাচ্ছি 5.8। এখন যুক্তি দিয়ে ভাবো, তাহলে বাকিটা কই গেল? বাকিটা আমাদের লস হয়ে গেল। তাহলে পক্ষান্তর যদি করি, ভি প্রাইম 6 থেকে 5.8 বাদ দিলেই 0.2 ভোল্ট। তাহলে আমার নষ্ট হয়ে গেল 0.2 ভোল্ট। এবং আমরা খুব ভালোভাবেই জানি যে এই নষ্ট হওয়া ভোল্টের জন্য কে দায়ী? নষ্ট হওয়া ভোল্টের জন্য দায়ী হচ্ছে তড়িৎ প্রবাহের সাথে অভ্যন্তরীণ রোধ। তাহলে আই আর সমান সমান 0.2, তাই না? তাহলে এখন যদি আমরা চিন্তা করো, এখান থেকে আই এবং আরটাকে সামহাও খুঁজে ফেলার চেষ্টা করি। অভ্যন্তরীণ রোধ আমি জানি, তাহলে আর কে খোঁজার কিছু নাই। তাহলে আর তো 1, লেখাই দরকার নেই। তাহলে আই সমান সমান 0.2 অ্যাম্পিয়ার। দেখো আমরা কিন্তু বের করে ফেলছি এই বর্তনীর টোটাল প্রবাহের মানটা কত, তাই না? এখন জাস্ট লাগবে আমাদের বাহ্যিক রোধের মানটা কত। আমরা জানি বাহ্যিক রোধের জন্যই তো ভি সমান সমান আই আর এমনটা পাওয়া যায়। ভি এর মান তোমাকে দেওয়া আছে 5.8, আই এর মান 0.2। তুমি তো একটু আগেই বের করলে, তাহলে এখন কি বড় হাতের আর বের করতে পারবা না? জাস্ট পক্ষান্তর করে দাও। তাহলে 58, মানে 5.8 কে আমি যদি 58 বলতে চাই, তাহলে নিচে আমি বলতে পারি 0.8 মানে 2। 58 কে 2 দিয়ে ভাগ করা কোনো ব্যাপার না, 29। তাহলে ফাইনালি আমরা পেয়ে গেলাম বাহ্যিক রোধের মানটা হবে 29 ওহম। দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাই দেখো, আমরা কিন্তু একটু আগে থিওরি দেখলাম এবং থিওরির সাথে কিভাবে অঙ্কটা করতে হয় পুরো পার্ট বাই পার্ট ধরে ধরে বুঝে দিলাম, যে এটা, তারপরে এটা, তারপরে ওটা। এখন তোমাদের দায়িত্ব কি, বাসায় একটু নিজেরা জিনিসটাকে ভালো করে ফিল করা। যেমন তুমি প্রথমে হয়তো কনফিউজ হয়ে যাইতা যে ভাই ব্যাটারির দুই পাশের বৃহৎ পার্থক্য বা কেমনে হয়। তার কারণটা হচ্ছে এই ব্যাটারিটার তো অভ্যন্তরীণ রোধ ভিতরে, তুমি তো দেখতে পারবা না। তাহলে ব্যাটারি ইফেক্টিভ কি দিবে? ধরো এটা মাইনাস মাথা, এটা প্লাস মাথা। ওর দেওয়া কথা ছিল 6, কিন্তু ও এখন তোমাকে দিবে সব লস টস হওয়ার পরে 5.8। ওইটাই তো পেয়ে যাবে আমার এই বাহ্যিক রোধ, কারণ যা পড়ে থাকবে তো ওই ক্যাপচার করবে। আর তো কেউ নাই এখানে, তাই না? এই তো আমি বুঝতে পারছি কোনটা কি জিনিস। চলো সামনে যাই। এখন আমরা বেসিক্যালি দুইটা টাইপ দেখবো, যে রোধের কম্বিনেশন। শুধু যে রোধেরই কম্বিনেশন হয় তা না, তোমার কোষের ক্ষেত্রেও কম্বিনেশন হয়। একটা হচ্ছে আমাদের সিরিজ কম্বিনেশন, তো আরেকটা হচ্ছে প্যারালাল, মানে শ্রেণীতে একবার নিচ্ছি তো আরেকবার আমরা সমান্তরালে নিচ্ছি। একটু ভালো করে চিন্তা করি, শ্রেণী কি জিনিস আর সমান্তরাল কি জিনিস। দুইটা রোধ R1 এবং R2, তাদের এই যে একটা কমন মাথা পাওয়া গেল, এবং R2 R3 এদেরও একটা কমন মাথা পাওয়া গেল। তার মানে যখন একাধিক রোধের মধ্যে একটা কমন মাথা পাওয়া যাবে, এখন এইভাবে বলে তো শুনতেই কেমন লাগে, একটা কমন মাথা, এটাকে বলা উচিত একটা কমন নোড পাওয়া যাবে। এইভাবে লিখতে হবে, কমন নোড থাকবে একটা। নোড মানে বিন্দু, যাকে আমরা মাথা বলতেছি। তাহলে একটা কমন নোড। এবং আরেকটা শর্ত আছে, যদি এমনটা হয় প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে একই রকমের কারেন্ট যাচ্ছে, কারণ এখানে তো ভাঙ্গার কোনো সুযোগই নাই। তার মানে যদি আই হয় কনস্ট্যান্ট, এই দুইটা শর্ত তুমি যদি মানতে পারো, তখন তুমি বলতে পারবা এটা সিরিজ কানেকশন। যদি দুইটা একটাও ফেল করে তাহলে কিন্তু হবে না। ঠিক একইভাবে যখন আমরা প্যারালালে কথা বলবো, তখন তুমি খেয়াল করে দেখো, প্রত্যেকটা রোধের বাম পাশের যে নোডগুলো R1 R2 R3 এগুলো মিলে গেছে, এবং প্রত্যেকটা ডান পাশের R1 R2 R3 এই নোডগুলো কিন্তু মিলে গেছে। তার মানে এখানে আমরা বলতে পারি যে প্রত্যেকটার দুইটা করে কমন নোড থাকতে হবে। অনেকে বলে ভাই শুরু আর শেষ একসাথে। রেজিস্ট্যান্সের বা রোধের কোনো শুরু শেষ নাই, কোনো প্লাস মাইনাস বলতে হয় না, জাস্ট দুইটা এন্ড, দুইটা কমন নোড থাকতে হবে। এবং আরেকটা কাহিনী আছে, সেটা হইলো এক একটার ভিতর দিয়ে তো কারেন্ট ভেঙে যাচ্ছে, লজিক্যাল।
কিন্তু যেহেতু সবগুলোই দুইটা কমন নোডের মধ্যে কানেক্টেড, তাহলে প্রত্যেকেরই কিন্তু ভোল্টেজ ডিফারেন্স সেম থাকবে। তাহলে প্রত্যেকের জন্যই ডেল্টা ভি না লিখে ভি লিখলাম, মানে ভোল্টেজ ডিফারেন্স এটা তোমার সেম থাকতে হবে। তাই তোমার হচ্ছে প্যারালাল, সেটা হচ্ছে সিরিজ, এটা তোমার হচ্ছে প্যারালাল। এখন আসো আমরা এদের ক্ষেত্রে ফর্মুলা ওয়াইজ যাওয়ার চেষ্টা করি। তুমি একটা ব্যাটারি দিলা, বা ব্যাটারি সেল বলা উচিত, সেল, অনেকগুলো সেল মিলে হয় ব্যাটারি। এই সেল ইউজ করলে প্রত্যেকটার ভিতর দিয়ে আই করে কারেন্ট যাচ্ছে। তো যখন কারেন্টটা পাস করতেছে, এখানে একটা পটেনশিয়াল ড্রপ হবে, এখানেও একটা পটেনশিয়াল ড্রপ হবে, এখানেও একটা পটেনশিয়াল ড্রপ হবে, বিভব পার্থক্য হবে। এই তো, তাহলে আমরা যে চিন্তা করি প্রত্যেকটা রেজিস্টারের যদি কি লিখতে পারি, সবার ভিতর দিয়ে সম পরিমাণের কারেন্ট যাচ্ছে, তাহলে যার যার বিভব এবং যার যার রোধ, V1/R1 মানে আই সমান সমান V2/R2 এটা মানেও আই, ইভেন V3/R3 মানেও কিন্তু আই। তার মানে শ্রেণীতে যতগুলো রোধ যুক্ত থাকবে প্রত্যেকের বিভবকে তার তার রোধ দিয়ে ভাগ করে দিলেই তো আমি আই পেয়ে যাচ্ছি। ইকুয়াল টু কি হওয়া উচিত? ইকুয়াল টু আলটিমেটলি হওয়া উচিত এই সবাই মিলেমিশে কত ভোল্টেজকে পাচ্ছে, এই যে আমার সেলের যে ইলেকট্রোমোটিভ ফোর্স ই এটাকে পাচ্ছে, ডিভাইডেড বাই তুল্য রোধ, সবাইকে যোগ বিয়োগ করে একবারে আমি পাবো একটা তুল্য রোধ আর এস। তার মানে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, সিরিজে কানেকশনের ক্ষেত্রে যে কোনো রোধের ভোল্টেজ ডিভাইডেড বাই ওই রোধের মান সমান সমান টোটাল ভোল্টেজ ওই সার্কিটের ডিভাইডেড বাই টোটাল রোধ ওই সার্কিটের, VN/RN তখন হচ্ছে ES/RS, এভাবে আমরা লিখতে পারি। তার মানে আমরা যদি চাই জিনিসটাকে এইভাবেও লিখতে পারি একটু গুনটুন করে আর কি, যে VN, যার দুই পাশের বিভব পার্থক্য জানতে চাও সেই রোধকে ভাগ দিয়ে দিবা শ্রেণীতে টোটাল যতগুলো রোধ আছে ওই সার্কিটে, ধরলাম এম সংখ্যক রোধ আছে, ভাগ দিয়ে দিবা আর গুণ দিবা টোটাল ওই বর্তনীর বিভব দিয়ে বা ইলেকট্রোমোটিভ ফোর্সকে দিয়ে। এই যে একটা ঘটনা ঘটাইলাম না, এটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার রুল বা সিম্পলি VDR। বুঝতে পারছো? মানে যার যার ভোল্টেজ তার তার রোধ, সোজা বাংলায় সেই রোধকে বাকি সকল রোধের যোগফল দিয়ে ভাগ দিয়ে দিব আর বর্তনীর টোটাল ভোল্টেজ দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে পেয়ে যাব আমাদের এখানে ওই স্পেসিফিক রোধের দুই পাশের বিভব পার্থক্য কত। ঠিক আছে, এটাকে আমরা বিভব বিভাজক নীতি বা VDR নাম দিয়েও চিনে আসতে পারি। এখন আমরা সেম টাইপের ঘটনা ওইখানে দেখবো যে কারেন্টের ক্ষেত্রে বা সমান্তরালের ক্ষেত্রে কি হয়। এক দেখাতেই বুঝতে পারতেছি কারেন্ট তো হয়ে ভেঙে গেছে, কিন্তু প্রত্যেকের তো বিভব পার্থক্য সেম আছে। তার মানে যার যার কারেন্ট তার তার রোধ I1/R1 সমান সমান I2/R2 সমান সমান তোমার যাকে মন চায় তুমি আনো, কেউ তোমাকে মানা করে নাই। মানে n তম ব্রাঞ্চের কারেন্ট n তম ব্রাঞ্চের রোধ সমান সমান হবে তোমার টোটাল যে কারেন্ট তাকে যদি আই ধরি আর টোটাল যে রোধ তাকে যদি আরপি ধরি, তাহলে আই ইন্টু আরপি। এটা তোমার হচ্ছে মেইন কথা, মানে যে এই লেখাটার মতো যার যার কারেন্ট যার যার রোধ সমান সমান টোটাল কারেন্ট ইন্টু আরপি, এটা কিন্তু আমরা লিখতে পারবো। তাহলে এখান থেকে যদি বলি যে যে কোনো একটা শাখার কারেন্ট আমাকে বের করে দেন, তাহলে কি করতে হবে? তা তোমাকে লিখতে হবে এভাবে, আর পি ডিভাইডেড বাই আর এন ইন্টু হচ্ছে আই, অর্থাৎ আমরা টোটাল রোধকে ওই ব্রাঞ্চের রোধ দিয়ে ভাগ দিব আর টোটাল কারেন্ট দিয়ে গুণ দিব। এই জিনিসটাকে দেখো একটু এইভাবে লেখা যায়, আরপিটাকে নিচে পাঠায় দাও, তাই যেহেতু আরপিটা উপরে গুণ তাই নিচে গেলে ভাগ হয়ে গেল, আর এনটা নিচে গুণ আছে তাহলে উপরে গেলে আর এনটা উপরে ভাগ হয়ে যাবে এবং তার সাথে আই থাকলো। এইটাই, এটা খুব সুন্দর সূত্রটাকে বানিয়ে দিচ্ছে, অর্থাৎ যে কোনো ব্রাঞ্চের কারেন্টের প্রবাহ IN সমান সমান লবে রাখবো ওই ব্রাঞ্চে যেই রোধটা আছে তার উল্টায়মান, আর নিচে লিখবো যতগুলা রোধ আছে পুরা সার্কিটে সবগুলার উল্টায় যোগ করা মান, 1/R2 1/R1 প্লাস যতগুলো আছে ধরলাম m সংখ্যক আছে তাহলে 1/Rm কমন নিব ইন্টু হচ্ছে আই। এই যেটা ঘটনা ঘটাইলাম না যে কারেন্টকে বের করার শর্টকাট, এই জিনিসটাকে আমি বলতে পারবো CDR। ঠিক আছে, নামকরণ করে দিচ্ছি যে এই পুরা ঘটনা একটু করলাম
এই বান্দার নাম হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল বা ভিডিআর। আর এই পাশে যে কাজটা করলাম এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল বা সিম্পলি সিডিআর। এখন তোমার পরীক্ষায় কোনটা কাজে আসবে এইটা তো আমরা অঙ্ক দেখে বলবো, এটা না দেখে আগে থেকেই আসলে যাচ করার কোনো সুযোগ নাই, অঙ্ক দেখে তারপর বলতে হবে। ফাইন, তাহলে সামনে আগাই। দেখো একটু আগে যে সিডিআর নিয়ে কথা বলতেছিলাম না, কারেন্ট ডিভাইডার রুল, সেই কারেন্ট ডিভাইডার রুলের একটা স্পেশাল কেস তোমাদের বইতে লিখে দেওয়া আছে। সেটা হচ্ছে যদি অসীম সংখ্যক রোধ না হয়, দুইটা স্পেসিফিক এক্স্যাক্টলি দুইটা রোধ হয়, তখন তার ভিতরে কিভাবে কারেন্টটা ভেঙে যায়। চিত্র এঁকে দেখাই তাহলে বুঝতে পারবা। ধরলাম যে এটা হচ্ছে আমাদের একটা রোধ R1 এবং তার সাথে সমান্তরালে আমরা আরেকটা রোধকে আঁকতেছি, ধরে নাও R2, R1 এবং R2, এবং এদের সাথে এই যে আমাদের মেইন ব্রাঞ্চের তার যুক্ত আছে। তো এই মেইন ব্রাঞ্চ দিয়ে আসলো টোটাল কারেন্ট I, তো অবশ্যই এই ব্রাঞ্চ দিয়ে বেরো হয়ে যাবে টোটাল কারেন্ট I। এটাকে আমরা দুইটা ভাগে ভাঙবো, একটা হবে উপর দিয়ে, একটা হবে নিচ দিয়ে। ধরো আমরা যদি বলি R1 দিয়ে যে কারেন্ট যাবে 1 তাহলে I1 মিল রাখলাম, আর নিচ দিয়ে যে কারেন্ট যাবে তাহলে এটা R2 I2, এই নাম হবে। ধরতেই তো পারি নাকি। এখন বের করবো আমরা এই I1 এবং I2 এর মানটা কত। কিভাবে করবা সেটা হইলো, যেই কারেন্টটা প্রবেশ করতেছে মানে টোটাল কারেন্ট I ভাগ করব উপরের আর নিচে যারা সমান্তরালে ছিল তাদের যোগফল দিয়ে, মানে I ডিভাইড বাই R1 প্লাস R2। এই লেখাটা সেম থাকবে, এই লেখা কোনো চেঞ্জ আসবে না, মানে I টোটাল কারেন্ট ডিভাইডেড বাই উপরের নিচের রোধের যোগফল R1 প্লাস R2, এটা চেঞ্জ হবে না। কিন্তু যা জানতে চাও তার উপর ডিপেন্ড করে সূত্র বদলাই যাবে। অর্থাৎ তুমি যদি I1 কে জানতে চাও, উপর দিয়ে যে কারেন্ট যাচ্ছে তুই গুণ করবা উল্টা পাশের R2 দিয়ে গুণ করে দিবা। ঠিক একইভাবে তুমি যদি এখন বলো যে ভাই আমরা I2 বের করব দ্বিতীয় পাশের কারেন্টটাকে, তাহলে উপরের উল্টা পাশের রোধকে গুণ করে দিবা R1, মানে পুরো উল্টা বিহেভিয়ার। কেন? কারণ I এর সাথে তো রোধের সম্পর্ক উল্টাই হওয়ার কথা, তাই না? এইটাই তোমাকে এখানে লিখে দেওয়া আছে। সো আমি কি লিখি দেখা দিলাম। এখন এটার একটা আমরা ট্রিকি প্রবলেম দেখতে পারি। দেখো তোমাকে চিত্রে অলরেডি এখানে দেওয়া আছে এ আর বি প্রান্তের ভিতরে একটা 100 ওহম রোধ আর নিচ দিয়ে একটা তার যুক্ত করে দেওয়া আছে। এরকম তার যুক্ত করলে তুমি চিন্তা করবা কারেন্ট এইখানে থাকলে কি করতো। এভাবে চিন্তা করো যে কারেন্টের মাথায় কি চলতো। ধরি এ প্রান্ত হতে কারেন্ট আসা শুরু করলো, আসার পরে দেখলো উপর দিয়ে গেলে বাধা পাওয়া যায়, কিন্তু যদি নিচ দিয়ে যাই এই জায়গায় কিন্তু কোনো রোধই নাই। মানে নর্মাল যদি পরিবাহী আকারে থাকে তাহলে আমরা সার্কিটে বুঝবো এখানে কোনো রোধ নাই। তাহলে এখন এভাবে করতে করতে কিন্তু সুন্দর মতো আমরা এই পয়েন্টে চলে আসতেই পারতেছি। অর্থাৎ আমি যদি চাই এ থেকে বি পর্যন্ত যাব, সেই ক্ষেত্রে আমার একবারও এই 100 ওহমকে ফেস করার দরকার নাই, আমরা চাইলে এই পথ দিয়ে বাইপাস করে ফেলতে পারি। অর্থাৎ আমরা এটা বলতেই পারি যে এখান তাহলে যেই পথে রোধের মান 0 কারেন্ট তো সেখান দিয়ে বের হয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনাকে বলি আমরা শর্ট সার্কিট। তাহলে এখানে তুল্য রোধের মানটা কত হবে এই চিত্রতে? এই চিত্রতে তুল্যের মানটা হবে 0। 100 থাকলেও কাজে আসবে না, কারণ কারেন্ট তো যাবেই না। এবার চিন্তা করবো আমরা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক থিম। চলো সামনে আগাই। দেখো একটা চিত্র দিয়ে বলা হচ্ছে এখান থেকে আমরা এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করব। তো ধরলাম এটা হচ্ছে আমাদের এ বিন্দু। নিয়মটা হইলো যতক্ষণ না পর্যন্ত কোনো পরিবর্তন আসতেছে আমরা নাম বদলাবো না। আমরা যদি এ থেকে উপরে ওঠা শুরু করি রোধ আছে, পরিবর্তন আছে, যাব না। কিন্তু যদি আমরা একে ফলো করে এই বিভে যাই, এইটা মানুষের জাম্প, মানে আমরা নিচের তারের উপর দিয়ে জাম্প দিয়ে ফেলছি। জাম্প দিয়ে এখন উপরে আমরা এই পর্যন্ত চলে আসলাম। তাহলে এখন তুমি ভাবতো লজিক্যালি এই এ থেকে শুরু করে জাম্প দিলাম, জাম্প দিয়ে আমরা এই পর্যন্ত পৌঁছায় গেলাম। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের কিন্তু নাম সেমই হওয়া উচিত। তো এটাকে এ বললে তোমার এই বিন্দুটাকেও এই বলা উচিত। ঠিক আছে, ঠিক একইভাবে যদি এখন আমরা বি বিন্দু হতে যাত্রা শুরু করি, উপরে গেলে বদলায় যায়, যাব না। কিন্তু এরকম কর্ণ বরাবর বলতে পারো, এই যে বাঁকা করে যদি আমরা উঠে যাই তখন দেখো এই জায়গা দিয়ে কিন্তু সহজে পৌঁছায় যাওয়া যাচ্ছে এবং কোনো পরিবর্তন পাচ্ছি না। তো এটাকে বলতে পারি আমরা বিন্দু বি। এবার একটু ভালো করে দেখো, তুমি আসলে ঘুরে ফিরে দুইটা কিন্তু পয়েন্ট পেয়ে গেছো। একটা বিন্দু হচ্ছে
সবুজ কালারের, তো আমাদের আরেকটা বিন্দু হচ্ছে লাল কালারের। লালটাকে আমরা এ বিন্দু বলতেছি আর সবুজটাকে আমরা বিন্দু বি বলতেছি। এবং তিনটা রোধ, দেখো এই তিনটা রোধের প্রত্যেকটাই কিন্তু একটা মাথা এর সাথে জড়িত এবং আরেকটা মাথা কিন্তু বি এর সাথে জড়িত। তাই আমরা বলতে পারি যে বেসিক্যালি এই তিনটা রোধই পরস্পরের কিভাবে আছে, পরস্পরের সমান্তরালে আছে। এবার কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। প্রশ্নে বলা ছিল প্রতিটি রোধের মান 30 করে হলে তুল্য রোধ বের করো। একটা শর্টকাট মনে করাই দেই, যদি কখনো এমনটা হয় একটা নির্দিষ্ট রোধের মান n সংখ্যক বার সমান্তরালে রিপিট করছে, তখন তুল্য রোধের মানটা ডিরেক্টলি হবে সেই রোধের মান ডিভাইডেড বাই যতবার রিপিট করছে। তাহলে এখানে বলতে পারি আমরা আমাদের আরপি তুল্য রোধের মানটা হবে 30 ওহম। এই রোধটা 3 বার রিপিট করছে, তাই কাটাকাটি করলে হয় আমাদের 10 ওহম। অর্থাৎ এখানে বলতে পারি আমাদের তুল্য মানটা হয়ে যাবে 10 ওহম। বুঝতে পারছি? এটা একটু মনে রেখো, তোমাদের পরীক্ষায় তাড়াতাড়ি করতে পারবা। ঠিক আছে? আর এভাবে বিন্দু ধরলে চিন্তা করতে আরো ইজি হয়। একটু বিন্দু ধরবা। তাহলে বিন্দু ধরার নিয়মটা কি ছিল? সেটা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো রোধ বা কোনো পরিবর্তন দেখব, ততক্ষণ আমরা নামটাকে বদলাবো না। প্রথমে চেষ্টা করব যেখানে রোধ নাই সেই দিক দিয়ে চলে যাইতে, তারপর রোধ থাকলে ফাইন, আমরা নামটাকে বদলাই ফেলবো। আর তোমার এখানে এ বি সি ডি অসংখ্য নাম তুমি বসাতে পারবা, তোমার তো তাহলে ভয় পাওয়ার কিছু নেই, তাই না? তাহলে আসো একটা কমন এক্সাম্পল দেখাই দেই। এটা বাদে একটা এক্সট্রা প্রবলেম এখানে দেখাই দিই এই নোড ধরার ব্যাপারটার জন্য এক্সট্রা। এটা হচ্ছে এই যে একটা রোধ নিলাম, আরেকটা রোধ নিলাম, তারপরে আরেকটা রোধ নিলাম, ধরলাম এদের মান হচ্ছে যথাক্রমে 10 ওহম, 20 ওহম এবং 30 ওহম। এই নাও আমার তিনটা রোধ। এবার ধরে নেই যে এই রোধের সাথে কোনো কারণে এই 10 ওহমের সাথে 20 ওহমকে এইভাবে একটা তার দ্বারা যুক্ত করা আছে এবং তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে এই লাল বিন্দু আর এই লাল বিন্দুর মধ্যে আমাকে বের করে দাও টোটাল তুল্য রোধের মানটা কত। তখন আমরা কি করতে পারি? আমরা এখানে চিন্তা করব কারেন্ট হইলে কি করতো, মানে কারেন্টের মাথায় কি চলার কথা, এভাবে ভাবতে পারি আমরা। তো কারেন্ট যদি এখান থেকে যাওয়া শুরু করে, দেখো এই পর্যন্ত আসলো, আসার পরে দেখতেছে নিচ দিয়ে গেলে 10 আর 20কে ফিল করা লাগে, কিন্তু যদি আমরা একটু চালাকি করে এইভাবে উপরে পথটা ফলো করি, তাহলে কিন্তু এই পথে লিটারালি কোনো আমাকে রোধ ফেস করা লাগতেছে না এবং আমি এই পর্যন্ত আরাম করে চলে আসতে পারি। এবং একবার চলে আসা হইলে কখনোই কারেন্ট উল্টা পাশে যায় না, কারেন্ট শুধুমাত্র ফরওয়ার্ড মুভমেন্ট করে। তাহলে কারেন্ট কিভাবে চলে যাবে? এইভাবে পৌঁছায় যাবে ওর গন্তব্যে। তো দেখো তো, এই যে পথ আমি মার্ক করলাম, এই পথে ও কয়টা রোধকে ফেস করলো? ও কিন্তু এই 10 ওহমকে বা 20 ওহমকে ফেস করলো না, শুধুমাত্র 30 ওহমকে ফেস করলো। তাহলে এই চিত্র অনুযায়ী তুল্য রোধের মানটা হবে শুধুমাত্র 30 ওহম। তার মানে এখানে কিন্তু আমরা একটা শর্ট সার্কিট এক্সাম্পল দেখে ফেললাম। হোপফুলি বুঝা গেছে। এখন তুমি চাও এই জিনিসটাকে বলতে যে ভাই আমাকে এ বি দিয়ে বুঝান তো, কিভাবে আমরা নামকরণ করে বুঝবো। ঠিক আছে, আসো নামকরণ করি। ধরলাম এই পাশের এই নোডের নামটা হচ্ছে এ, ওকে, আর এই পাশের নোডের নামটা হচ্ছে বি। ফার্স্টে বি কে দেখো, যদি আমরা বি থেকে বাম পাশে আসার চেষ্টা করি, রোধ আছে না, চেঞ্জ আছে, তাহলে আসবো না, থাকুক, ওই নড়াবো না। কিন্তু এ থেকে চিন্তা করো, এ থেকে আমরা যে সামনে এতটুকু পথ আসি, কোনো প্রবলেম নেই, তাহলে এই বিন্দুকে আমরা এ বলতে পারি। কিন্তু ফার্দার ডান দিকে যাব না, রিস্ক হয়ে যাচ্ছে। কিন্তু যদি উপর দিকে উঠে যাই, কোনো সমস্যা নেই, কারণ কোনো পরিবর্তন নাই। যদি ডান দিক চলে যাই, কোনো সমস্যা নাই, কারণ পরিবর্তন নাই। ঠিক একই হয়ে যে নিচে আসি, আসতেই পারি, মানা করছে কে? তাহলে এই পর্যন্ত এ, ডান দিকে বাম দিকে যাওয়া ঠিক হবে না। এবার তুমি চিন্তা করো তো, তাহলে আমাদের কি অবস্থা হইলো? এই 10 ওহমের মাথা আর এই 20 ওহমের মাথা সেম একই মাথা হয়ে গেছে না? তাহলে এই বিন্দুর বিভব এখানে যাই হোক, ধরো 3 ভোল্ট, এখানে তো বিন্দুর বিভব 3 ভোল্টই হবে। তো কি দুই মাথায় কোনো বিভব পার্থক্য আছে? নাই। বিভব পার্থক্যই যদি না হয়, কারেন্ট কি যাবে? যাবে না, বাদ। তার মানে এই শর্ট সার্কিট যখন হইলো, লিটারালি দুইটা পয়েন্টে কোনো বিভব পার্থক্য এক্সিস্ট করলোই না। জাস্ট ধরবো, খুলে ফেলাই দিব, কোনো কথা নাই। কিন্তু 30 ওহমের ক্ষেত্রে এবার ঝামেলা আছে। এই যে এখানে তোমার এ, এখানে তোমার বি, তা যে একটা হয় 3 ভোল্ট আর একটা অন্য কিছু হবে,
আমি জানি না, যেটাই হোক বাট কারেন্ট তো যাবে নাকি, তা টু দ্য পাওয়ার কত আসলো, 30 আসলো। হোপফুলি এখন আমরা বুঝতে পারছি জিনিসটা কি, ঠিক আছে। ওকে, তো সামনে আগাই। জিজ্ঞেস করা হচ্ছে নিচের কোনটি ওহমিক উপাদান নয়, এটা আমাদের এবার জিএসটি পরীক্ষাতে আসছিল। ওহমিক উপাদান কথার মানে কি? একটু আগে আমরা ওহমের সূত্র দেখে আসছিলাম যে যদি আমরা একটা গ্রাফ আঁকি, আই ভার্সেস ভি, মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যায়। তাত্ত্বিকভাবে বা যেই ম্যাটেরিয়াল গুলো এই গ্রাফটাকে ফলো করে, ওহমের সূত্রকে ফলো করে, তাদেরকে বলা হয় ওহমিক সাবস্টেন্স বা সিম্পলি ওহমিক ম্যাটেরিয়াল। আর যারা এরকম স্ট্রেট হয় না, কার্ভ হয় বা অন্য যে কোনো কিছু হয়, তারাই হয়ে যায় নন ওহমিক। তাহলে তামার তার করবে, রোধ করবে, অ্যালুমিনিয়াম তার অবশ্যই করবে, কিন্তু কে করবে না? ধারক। ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু ওহমের রোল ওহমের ল ফলো করবে না, বা এইভাবে অ্যাকচুয়ালি হবে না। উত্তরটা হবে ক্যাপাসিটর। এবার যাই আমরা ঢাকা ভার্সিটির 2022-23-এর এই প্রবলেমটায়। দেখো কি দিছে, অনেকগুলা রোড টোড দিছে, দিছে, মান টান দিয়ে রাখছে, দিয়ে বলতেছে প্রবাহগুলা মান বের করো। একটা কাজ করি, আমাকে মানগুলো পাশে লিখে দিই। তাহলে এখানে আমাদের যে ইলেকট্রোমোটিভ ফোর্স, তার মান 9 ভোল্ট। আর নট এর মানটা 2 ওহম, আর ওয়ান এই মানটা 6 ওহম, R2 R3 4 ওহম এবং 8 ওহম। তাহলে উপরেরটা 4 ওহম এবং নিচেরটা হচ্ছে 8 ওহম। ঠিক আছে, এখন তোমাকে বলতেছে যে বের করে দাও প্রত্যেকটা প্রবাহের মান কত করে হবে। ফাইন, আমরা যদি চাই এই সার্কিটটাকে ইজি করে বের করতে পারি এইভাবে, যে ফার্স্টে ধরে নিচ্ছি ভিতর দিয়ে যে মেইন কারেন্ট যাচ্ছে আই, সেটার মান আগে বের করব। কিভাবে? তাহলে আমরা যদি টোটাল কারেন্ট আই কে বের করতে চাই, তাহলে কি করতে হবে? উপরে রাখবো টোটাল বিভব 9 ভোল্ট, আর নিচে হবে টোটাল রোধ। চিত্র থেকেই বুঝতে পারতেছি এই যে 2 ওহম, এইটা আছে শ্রেণীতে, আর তার সাথে এইরা কিভাবে আছে? সমান্তরালে। এইটা তো 6 একা, এই R2 আর R3 দুইজন মিলে 4 এবং 8 কে আমরা যোগ করে একটা 12 ওহম ভাবতে পারি। তাহলে এই 6 আর এই 12 আছে সমান্তরালে। দুইটা রোধ সমান্তরাল হলে উপরে হবে গুণ, নিচে হবে যোগ, 1/R1 1/R2, ওইটাই করছে, একবারে করছে। তাহলে উপরে হইলো 9, আর তোমার নিচে কত হচ্ছে? 72 আর 18, তাহলে কত হয়? 4 18 72, 4 আর 2 6, তাহলে 9/6, 6 15 90। তাহলে আমাদের এখানে টোটাল কারেন্টের মান পাওয়া গেল 1.5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি করে ফেলছি, এখানে বর্তনীর যে মেইন প্রবাহ আই নট এটাকে বের করে ফেলছি 1.5 অ্যাম্পিয়ার। তো এটা গেল আমাদের প্রথম সলিউশন, যে বর্তনীর টোটাল প্রবাহের মান কত। এবার আমরা এর পরের পার্টে যাই, I1 এবং I2 কে বের করব। লিটারালি এটা কিন্তু কারেন্ট ডিভাইডার হয়ে গেছে। তাহলে আমরা যদি চাই, তাহলে ডিরেক্টলি লিখতে পারি কারেন্ট ডিভাইডার নিয়ম অনুযায়ী I1 সমান সমান বর্তনীর মেইন প্রবাহকে উপরের আর নিচের রোধ দিয়ে ভাগ করব। মানে R1 প্লাস হচ্ছে তোমার এখানে R2 R3 তো একসাথেই আছে, তাই এবার লিখলে কোনো সমস্যা নাই। এবং গুণ করব কি দিয়ে? বর্তনীর মেইন পদ গুণ করা হয়েছে উল্টা পাশের রোধ দিয়ে। তুমি R1 কে জানতে চাও, মানে R1 এর ভিতরে কারেন্টকে জানতে চাও, তাহলে উল্টা পাশে যারা আছে R2 এবং R3, এই যে R2 এবং R3, এই রোধটাকে দিয়ে বসাই দিব, অঙ্ক হয়ে যাবে। তাহলে আমাদের I1 এর মানটা কত আসতেছে? মেইন কারেন্ট 1.5 ডিভাইডেড বাই, সবগুলো যোগ করতে হবে, 6 4 8, 6 4 10 আর 8 18, 18। এখন তুমি যাচ্ছ এই 6 ওহম দিয়ে, তাই গুণ করবা এই 12 কে দিয়ে। এই নাও গুণ করলাম 12, তাহলে কাটলে কত হয়? 12 আর তোমার হচ্ছে 18, ডিরেক্টলি 1.5 গুণ, তাই 1.5/1.5, মানে তোমার সেখানে 1 অ্যাম্পিয়ার। অথবা তুমি চাইলে কাটতে পারো আবার 3 দিয়ে 6 দিয়ে কাটো, দেখো ঘুরে ফিরে একই জিনিসই আসতেছে। ঠিক আছে, আমি একবারই বুঝছি যে 12 কে 1.5 দিয়ে গুণ করলে 1.180 ওই 18 এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা I1 কেও বের করে ফেলছি। এবার লাস্ট ওয়ান, সেটা হচ্ছে আমরা I2 কে বের করব। আসলে I2 কে বের করার জন্য এত কষ্ট করার দরকারই নেই। টোটাল কারেন্ট থেকে যদি আমরা I1 কে বের করে দেই, তাহলে কিন্তু আমাদের I23 বা সিম্পলি এটা বের হয়ে যাচ্ছে। সো টোটাল কারেন্ট ছিল 1.5, আর এইখানে কারেন্ট ছিল 1, তাহলে বিয়োগ করলে হচ্ছে আমাদের 0.5 অ্যাম্পিয়ার। মানে কারেন্ট ডিভাইডার করে কিন্তু ইজিলি আমরা করে ফেলছি। দেখো, তা তোমাকে একটু আগে যে আমি ভিডিআর সিডিআর এত ভেঙে চড়ে বুঝাইলাম,
আশা করি বুঝতে পারছো, তোমাদের পরীক্ষাতে এইসব প্রশ্নই আসে, তাই থিওরিতে আমি ধীরে সুস্থে ভেঙে তোমাকে সময় দিয়ে বোঝাচ্ছিলাম। ঠিক আছে, সামনে যাই। একটি ব্যাটারির মধ্যে তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা যাবে। ওই ব্যাটারির তড়িৎচালক বল এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান কখন হবে? তার মানে তড়িৎচালক বল হচ্ছে ই, ভি হচ্ছে ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য, আর ভি প্রাইম হচ্ছে হার্নো ভোল্টেজ। তো ই আর ভি কখন সমান হওয়া সম্ভব? যদি হার্নো ভোল্টেজ 0 হয়ে যায়। এটা কেমন সম্ভব? তখনই সম্ভব, আমরা জানি হার্নো ভোল্টেজ মানে হচ্ছে প্রবাহ ইন্টু অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ তো থাকবেই, ওকে তো বাদ দেওয়ার সুযোগ নাই। তার মানে কাকে 0 করতে হবে? তড়িৎ প্রবাহকে 0 করতে হবে। তার মানে যখন শুধুমাত্র আই 0 হবে তখন তোমার এই দাবি দেওয়া পূরণ হবে, মানে বেসিক্যালি আমি কাজে লাগাবোই না, তখন এটা হবে। 6 এবং 12 মানের দুটো রোধ সমান্তরালে যুক্ত অবস্থায় আছে। তো যে সমান্তরাল হয় তাহলে কি করব? উপরে হবে তাদের গুণ আর নিচে হবে তাদের যোগ। তাহলে 72 আর 18 4 ওহম। এই সমান্তরাল যুক্ত আছে, সমান্তরাল সংযোগকে একটি 4 ওহম মানের রোধ আর ব্যাটারির সাথে সিরিজে যুক্ত করলাম। তো যদি সিরিজ দিয়ে যুক্ত করি, আমাদের তার টোটাল রোধের মানটা কত হচ্ছে? ওই পাশে ছিল 4 ওহম, ওই পাশে আরো 4, তার টোটাল রোধের মান হয়ে গেল 8 ওহম। আর আমাদের এখানে ব্যাটারির ইলেকট্রোমোটিভ ফোর্স ই দেওয়া আছে। তাহলে উক্ত সংযোগে 6 ওহম রোধের ভিতর দিয়ে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে সেটা আমাকে বের করে দিতে হবে। তাহলে আগে আমরা বের করি টোটাল কারেন্টের মান কত। টোটাল কারেন্টের মানটা হবে টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রোধ, তাহলে কাটলে হইল 3 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট। এখন কি করব? এই টোটাল কারেন্টকে আবার আমরা অনুপাত করব কার মধ্যে? এই দুই সমান্তরালের মধ্যে। তাহলে আমরা জানি নিচে হবে সমান্তরালের দুইটা রোধের মানের যোগফল আর গুণ দিব উল্টা পাশে। তুমি জানতে চাও 6 এর জন্য, তাই গুণ দিব 12 দিয়ে। তাহলে এইটাই হবে 6 ওহমের ভিতর দিয়ে প্রবাহের মান। ঠিক আছে, তাহলে উপরে কত হয়? 3 আর 12, 3 12 36, আর নিচে তো হচ্ছে 18। তাহলে 36 আর 18 অনুপাত করলে হয় 2। তার মানে 6 এর ভিতর দিয়ে যাবে আমাদের 2 অ্যাম্পিয়ার, আর বাকিটা আরেক দিক দিয়ে পাস হয়ে যাবে। দেখো ঢাকা ইউনিভার্সিটি 21-22-এর এই এমসিকিউটা আর 22-23-এর রিটেন প্রবলেমটা হুবাহু সেম, এমনকি মানগুলো কিন্তু মিলে যায়, 2 6 4 সব মিলে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে 9 ভোল্টে, এই জায়গাটা মেলে না, বাকি সব জিনিসই ঘুরে ফিরে পুরা সেমই ছিল। আচ্ছা, এবার যাই জিএসটি 22-23-এর এই প্রবলেমটা, সরি 21-22-এর প্রবলেমটায়। চিত্রে এ এবং বি বিন্দুর মধ্যে তুলদ কত বের করো। একবার লজিক্যালি ভাবো, এখানে এই দুইটা 4 ওহম কিভাবে আছে? এদের কিন্তু দুইটা কমন মাথা, তার মানে এর আছে পরস্পর সমান্তরালে। তাহলে 4 ওহম দুইবার রিপিট করলে 4/2 হয়ে গেল 2 ওহম। এবার এই 2 ওহমের সাথে তার পাশের 3 ওহম এরা কিভাবে আছে? এরা কিন্তু শ্রেণীতে আছে। তার মানে এই 3 আর এই 2, দুইজন মিলে হয়ে গেল 3 আর 2 5 ওহম। এবার খেয়াল করি, নিচের এই 5 ওহম আর উপরের 5 ওহম পরস্পর কিভাবে আছে? সমান্তরালে। তাহলে 5 ওহম মানের রোধ পরপর দুইবার সমান্তরালে, তাহলে কাটাকাটি করলে কি হয়? 5/2 মানে আড়াই। তাহলে তুলরোধের মান হবে আমাদের আড়াই। কোথায়? এই যে অ্যান্সার ছাড়া অ্যান্সার ডি। ঠিক আছে, সো বেশি লিখবা না, একদম কোশ্চেনের উপরে মার্ক করে ফেলবা, তাতে তোমার অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, বর্তনীতে প্রবাহিত তড়িতের মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আই সমান সমান 5 অ্যাম্পিয়ার। 2 ওহমের একটি রোধ আর এর সাথে যুক্ত করলে, আচ্ছা তাহলে এই আর এর সাথে আমরা এখানে আরেকটা 2 ওহমকে এভাবে যুক্ত করব। ঠিক আছে, করলে তড়িৎ প্রবাহ 4 অ্যাম্পিয়ার নেমে আসে, মানে নতুন তড়িৎ প্রবাহ হবে 4 অ্যাম্পিয়ার। আগে ছিল 5 অ্যাম্পিয়ার, তাহলে এখন নতুন হইলো আমাদের 4। তো এখন বলতেছে এই অজানা রোধের মানটা কত বের করো। তো খেয়াল করো, প্রশ্নে সবকিছু বদলাইলেও কে বদলায় নাই? ভোল্টেজ কিন্তু বদলায় নাই। তার মানে দাবি করতে পারি এভাবে, আগের ভোল্টেজ মানে আগের তড়িৎ প্রবাহ ইনটু আগের রোধ, কিন্তু ভোল্টেজ সেম থাকার কারণে নতুন কারেন্ট পাওয়া যাচ্ছে এবং নতুন রোধ পাওয়া যাচ্ছে। খেয়াল করে দেখো, আমি রোধের মানটাকে R+2 লিখছি কেন? এই চিত্রে খেয়াল করো, শ্রেণীতে যুক্ত হলে কি যোগ করবো না, তাই R+2 হয়ে গেল। I1 এর মান তোমার হচ্ছে 5, তাহলে 5R সমান সমান I2 মানে 4, তাহলে 4R + 4 2 8। এখন যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলেই পাওয়া যাবে
অজানা রোধের মানটা হচ্ছে এখানে 8, 1 বিয়োগ করলাম, তাই হয়ে গেল। ফাইন, সামনে যাই আমরা। রাজশাহী ইউনিভার্সিটি 21-22 প্রবলেম। একটা কোষের তড়িৎচালক বল 1.6 ভোল্ট মানে ই দেওয়া আছে, এতে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যদি তুমি করো তখন বিভব পার্থক্য তুমি পাবা 1.4, মানে বাকিটা কি লস হয়ে গেছে। জিজ্ঞেস করতেছে অভ্যন্তরীণ রোধ কত। তাহলে ভাই আগে তো লসটা বের করবো, ই মাইনাস ভি, এটা হচ্ছে আমাদের যতটুকু ভোল্টেজ হারাইছে, এই যে ভোল্টেজটা হারাইছে সেইটি তো হচ্ছে আই ইন্টু আর। তাহলে ছোট্ট আর সমান সমান হবে 1.6 মাইনাস 1.4 ডিভাইডেড বাই কারেন্টের মান, কারেন্টের মান তোমার সেখানে 2, তাহলে কত হয় 0.2/1, 0.1, কোথায় বান্দা অ্যান্সারে 0.1 ওহম। আচ্ছা, নিচের এই চিত্র থেকে জিজ্ঞেস করা হচ্ছে প্রতিটি রোধের মান 10 ওহম করে হলে প্রবাহ মাত্রার মানটা কত। তো দেখো সবাই কিন্তু এখানে একটা পয়েন্টে প্রত্যেকটা রোধই জড়িত, এবং এটা কোন পয়েন্ট, এটা কিন্তু ব্যাটারির এই ঋণাত্মক পয়েন্ট। তাহলে ব্যাটারির মাইনাস প্রান্তের সাথে সবার একটা মাথাকে দেখা যাচ্ছে, এবং আরেকটা মাথা কোথায় আছে, বাকিদের সবার আরেকটা মাথা বাহিরের পয়েন্টটাতে আছে। একটু ভালো করে তাকায় দেখি আমরা, এই যে একটা মাথা, এই যে একটা মাথা, এইটা, এইটা এবং এইটা, তাহলে বাকি প্রত্যেকটা মাথায় কিন্তু এইভাবে বাহ্যিকভাবে একই বিন্দুতে আসলে জড়িত, এবং সেই বিন্দুটা হচ্ছে আমাদের ব্যাটারির এই প্লাস মাথা। তার মানে প্লাস এবং মাইনাসের ভিতরেই প্রত্যেকটা রোধ আছে। তাহলে কি বলতে পারি, এরা আসলে পরস্পর সমান্তরালে আছে। তাহলে তুল্য রোধের মানটা কি দাঁড়াবে, 10 ওহম মানের রোধ যতবার রিপিট করলো, টোটাল 5 বার, 1 2 3 4 5, তাহলে আমাদের তুল্য রোধের মানটা হয়ে গেল 2 ওহম। এখন কি বের করতে হবে, আই বের করতে হবে। তাহলে প্রবাহের মানটা কত হবে, ভোল্টেজ তোমার হচ্ছে 2, রোধের মানও 2, কাটাকাটি করলে 1, তাহলে আমরা এখানে পাবো 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ। বুঝতে পারলাম? এই তো সুন্দর জিনিস, কঠিন না, একটু সময় লাগে আর কি, বাট হয়ে যায়। আচ্ছা, এবার রাজশাহী ইউনিভার্সিটি 21-22, এই চিত্র হতে এ এবং বি বিন্দুর মধ্যে প্রবাহিত বিদ্যুতের মান বের করো। এ এবং বি বিন্দু, এ কই, এই যে এ বিন্দু, আর বি কই, এই যে বি বিন্দু, তোমাকে কিন্তু এটা বের করতে বলতেছে। সো লিটারালি আমি বলি যে এ এবং বি বিন্দুর মধ্যে প্রবাহিত বিদ্যুতের মানটা কত। যদি সত্যি কথা বলা হয়, তোমার যা প্রবাহ হওয়ার সব কিন্তু নিচের এই দিক থেকেই হয়ে যাচ্ছে, তার মানে এটাতে আসলে নিচে এই ডি এবং সি দিয়ে কিন্তু সব কারেন্ট হয়ে যাবে। তো এই দুইটা রোধের ভিতর দিয়ে কিন্তু আসলে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাই আমরা উত্তর বলতে পারি যে এখানে দুইটা রোধের মধ্য দিয়ে কোনো কারেন্টের প্রবাহ হচ্ছে না। বাট একটা ছোট্ট ইস্যু আছে, ইস্যুটা হইলো অ্যাকচুয়ালি এ বিন্দু আর ডি বিন্দু একই কথা, বি বিন্দু আর সি বিন্দু একই কথা। তার মানে উপর দিয়ে কারেন্ট না গেলেও নিচ দিয়ে তো কারেন্ট যাবে। তো সেই কারেন্টের মান কত, সেই কারেন্টের মানটা হচ্ছে, তাহলে বর্তনীর টোটাল আমাদের বিভব 2.5 2.5 যোগ করলে কত হয়, দুইটা মিলে হয় আমাদের 5, আর ভাগ করব কি দিয়ে, আমরা ভাগ করব এখানে টোটাল যে তোমার রোধের মান, এইটাতে ভাগ করে দিব। সো 5 কে 5 দিয়ে ভাগ করে তোমার হয় 1। তার মানে বর্তনী কিন্তু এখানে প্রবাহের মানটা 1 অ্যাম্পিয়ার। এখন তারা কোশ্চেনটা আসলে সুন্দর করে জিজ্ঞেস করেই নেই, তারা বলছে এ এবং বি বিন্দুর মধ্যে প্রবাহিত বিদ্যুতের মান কত। তাদের বলা উচিত ছিল এই 2 আর 3-এর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের মান কত, তাইলে উত্তরটা হবে 0। আর যে বলি টোটাল প্রবাহের মান কত, তাইলে হবে 1। কিন্তু যেহেতু তারা এ বি কেই বারবার স্পেসিফাই করতেছে, তখন তারা আসলে বলতে চাইছে 2 আর 3-এর মধ্যে প্রবাহ কত, এই জন্য আমাদের ভালো হয় 0 অ্যাম্পিয়ারই চুজ করা। এগুলা কোশ্চেন হচ্ছে ক্যাচাইলা, মানে দেখে মনে হয় একটা বাট আসলে আরেকটা, বাট একটু ক্লিয়ারলি দেওয়া উচিত ছিল। এটা তোমাদের দোষ না, এটা প্রশ্নকর্তার খেয়াল রাখা উচিত ছিল। আচ্ছা, এরপরে প্রশ্নে আসি। 15 ওহম রোধের একটি 2 কোরের 100 মিটার লম্বা তামার তার প্রয়োজনে উভয় প্রান্তে আলাদা আলাদা জোড়া দিয়ে তৈরি করা যায় বা তৈরি করা হইলো। মানে কোর বলতে সিম্পলি বুঝাইছে যে দুটো একই রকমের তারকে আমরা 15 জোড়া দিয়ে যুক্ত করছি, তাই রোধের মান কত হয়ে গেছে, 30 হয়ে গেছে, তাই না? কারণ কি তোমার বাকি সব সেম আছে, এরিয়া সেম আছে, শুধু লেন্থ বৃদ্ধি পেয়ে গেছে। দুইটা যোগ করছো, তাহলে 15 30, শেষ। তড়িৎ চালক বল আসলে বল না, এটা সত্য কথা। কারণ আমি এটাই বলতেছিলাম যে তুমি একটা ইলেকট্রনকে
সম্পূর্ণ বর্তনী ঘুরাই আনতে যে কাজ করবা সেই কাজটাকে বলতেছো তুমি তড়িৎচালক বল। তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা শক্তি যা তুই কাজের কথা বলতেছো। ঠিক আছে, সুন্দর প্রশ্ন। জিএসটি 2020-21, এই চিত্র থেকে এল এবং এর মধ্যে তুল্য রোধ কত বের করো। তাহলে সবার আগে আমরা দেখতে পারতেছি এই তিনটা রোধ কিন্তু পরস্পরের সমান্তরালে। তাহলে 3 ওহম 3 বার সমান্তরালে রিপিট করায় হয়ে গেল 1 ওহম, এবং এর আগে পরে কি আছে, একটা 10 আছে, একটা 9 আছে। তার টোটাল কত হবে, 10 + 1 + 9, তাহলে কত হচ্ছে 10, 20। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল 20 ওহম। অ্যান্সার হচ্ছে 20, 19 আর 1 20, ডান। ওহমের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য না। দিক পরিবর্তী প্রবাহ হবে, পরিবাহী হবে, তাপমাত্রা পরিবর্তনশীল পরিবাহী না, এই ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় না। অর্ধ পরিবাহী, এই ক্ষেত্রেও করা যায় না। তাহলে অ্যান্সার দুইটা, সি এবং ডি, দুই ক্ষেত্রেই করা যাবে না। এই বর্তনী থেকে I1 তোমাকে নির্ণয় করতে হবে। এটা ভালো করে খেয়াল করো, এখানে কি দেওয়াটা আছে, কি মেইন কারেন্ট দেওয়া আছে 0.6। একটু চিন্তা করি, যদি এই 5 ওহম রোধের ভিতর দিয়ে 0.6 যায় কারেন্ট, তাহলে কত বিভব পার্থক্য হবে, 5 × 0.6, 5 × 6 = 30, মানে 3। অর্থাৎ 5 ওহম এই একাই আমার 3 ভোল্ট কিন্তু নষ্ট করে দিবে। টোটাল ভোল্টেজ কত ভাই, 9। 9-এর মধ্যে 3 ভোল্ট শেষ, আর বাদ থাকলো কত, আর বাদ থাকলো 6। যেহেতু এই আর এবং এই 30 পরস্পরের সমান্তরালে, তাহলে এ যত ভোল্টেজ পাবে এও কিন্তু সমপরিমাণেরই ভোল্টেজ পাবে। এও পাবে 6 ভোল্ট, ও পাবে 6 ভোল্ট। এখন আমরা যদি ডান পাশের ভোল্টেজ আর রোধকে ডিভাইড করে দেই, তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো কারেন্টের মানটা কত, I = কি V/R। তাহলে ভি এর মান তোমার হচ্ছে 6 আর রোধের মান তোমার হচ্ছে 30। 3 × 2 = 6, 2, তাই 0.2 অ্যাম্পিয়ার। এখন লজিক্যালি ভাবো, টোটাল 0.6 এর মধ্যে 0.2 তো এখান দিয়ে চলে গেল, তাহলে আর বাদ থাকলো কত, তাহলে I1 এই মানটা হবে টোটাল 0.6 - 0.2 = 0.4। তাহলে এই বাকিটুকু কারেন্ট এখান দিয়ে যাবে, তাই উত্তরটা হবে আমাদের 0.4 অ্যাম্পিয়ার। দেখছো, তার মানে অজানা রোধকে বের করার দরকার নাই, তুমি অনুপাত ধরে ধরে করলেও কিন্তু সলভ করতে পারবা, একদম ইজিলি করা সম্ভব। এবার আসে আমরা জাস্ট 19-20 প্রবলেম টাইপ। এই বর্তনী হতে তড়িৎ প্রবাহের মানটা বের করতে হবে। এখন এই ধরনের অঙ্ক দেখলে সমস্যা হয় কি, যে মানটা ক্যালকুলেটর ছাড়া করতে গেলে একটু কষ্ট হইতে পারে, অসম্ভব না, বাট করা যাবে। তো ফার্স্ট দেখি আমরা এখানে 50 ভোল্ট 30 ভোল্ট এরা কিভাবে আছে, এদের কিন্তু সিকোয়েন্সটা মিলতেছে না। কথা মানে হইলো 50-এর উপরে প্লাস নিচে মাইনাস, আর 30-এর উপরে মাইনাস নিচে প্লাস। সিকোয়েন্স উল্টাপাল্টা হয়ে গেলে যোগ হয় না, বিয়োগ হয়। তাহলে 50 আর 30-কে বাদ দিলে পাবো আমরা 20 ভোল্ট। ঠিক আছে, এখন আমরা রোধকে বের করব। তা দেখো তো, যে রোধ আমরা বের করতে চাই, এই যে 6 আর এই যে 9 এরা কি একটা লাইনেই আছে না, তাহলে এই 6 আর 9-কে যুক্ত করলে কত পাওয়া যাবে, পাওয়া যাবে 15 ওহম। এবার তুমি চিন্তা করো, আমরা যদি এই 10টাকে ধরি, এই 10 কিন্তু ডাইরেক্ট একই সাথে দুই মাথাকে পাইলাম কার, 15-র। এবং আমরা যদি চাই এই 5-এরও কিন্তু বলতে পারি একই সাথে তাদের দুই মাথা, এই যে এইভাবে। তার মানে এই তিনটা কি পরস্পরে আমি সমান্তরাল বলতে পারি না, যে 5 ওহম সমান্তরাল 10 ওহম সমান্তরাল 15 ওহম বলতে পারি, এই তিনটা মিলে। এবং তাদের সাথে এই যে ভিতরের আরেকটা 5, এ কিভাবে আছে, এ কিন্তু আবার শ্রেণীতে আছে, কারণ মেইন লাইনের সাথে। তাই টোটাল এই যন্ত্রের তুল্য রোধ পাওয়া গেল 3টা সমান্তরালে কিন্তু একটা শ্রেণীতে। ফাইন, তাই রাখলাম আমরা 5 যোগ, এখন এটাকে সমান্তরাল করতে হয়, লসাগু করতে হবে, বাট নিচে করবো না, উপরে করলাম, কারণ 1/R1 1/R2 উল্টাই দিবা, তাই লসাগু করলাম উপরে। 15-কে 5 দিয়ে ভাগ করলে হয় 3। 15 আর 10 নিয়ে তুমি কাজ করতে যাও, এবার তুমি কি করবা, তাকে বলি 15 আর 15 করলে তোমার ডিরেক্টলি একই হয়ে যাচ্ছে। এখন যদি আমরা 15-কে 10 দিয়ে করতে যাই, তাইলে কিন্তু ডিরেক্টলি গুণ করতে পারতেছো না, বাট সমস্যা নাই, লজিক্যালি ভাবো যে তুমি কি করতে পারবা। 15 আর 10 ভাগ দিবা, এই যে আমি লিখে দেখাই কি করতেছি আসলে, 1/5 1/10 1/15, এই যে এইটা
এটা করছি, কনফিউজ হয়ে যাবে। এই যে 15 কে ধরে তোমার হচ্ছে 5 দিয়ে কাটলে 3, রাখলাম এটা, কাটলে 1। এখন বুঝছো, একবার উল্টাই দিছি। সো 15 কে ধরে কাটতে যাও, অ্যাকচুয়ালি তুমি কাটতে পারবা না। এই যে এইভাবে কিন্তু একবারও কাটতে পারবা না জিনিসটাকে। এই জন্য আমরা এইভাবে লিখবো 10/15। 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, 3 5 15। ঠিক আছে, কাটার চেষ্টা করি, আমরা পাচ্ছি হচ্ছে এইটা। তো এখন গুণ করব উল্টা বানটা দিয়ে, কারণ আমার এখানে উল্টায় দেওয়া আছে। আমি আগেই বলছিলাম যে এই টাইপের অঙ্কগুলো দিলে নিজে হাতে করতে গেলে একটু বেশি পেইন খাওয়া লাগে। এই জন্য আমরা কাজ করি, পুরো জিনিসটাকে এত কষ্ট না করে ডাইরেক্ট একবারে বের করে ফেলি। 1/5 প্লাস হচ্ছে 1/10 প্লাস হচ্ছে 1/15, যাই আসবে তাকে আমরা উল্টায় দিব। দাঁড়াও, এই যে হ্যাঁ 11/30, যে উল্টায় দিই তাহলে 30/11, যোগ করবো আরো 5, 85/11। তাহলে আমাদের এখানে তুল্য যে মানটা আসছে একবারে লিখে দিই, সময় বাঁচবে। কলমটা কই গেল? হ্যাঁ, সমান সমান 85/11 এত ওহম। তাহলে এখন আমরা চাইলে এখান থেকে সুন্দর মতো বের করে ফেলতে পারবো আই এর মানটা কত, কারণ কি ভি সমান সমান আই আর। দেখো বিভবের মান কিন্তু আমরা একটাই করে আসছিলাম এখান থেকে, যে বিভবটার ক্ষেত্রে ডিরেক্টলি আমরা যোগ বিয়োগ করে যা পাবো সেইটাকেই নিব। তাহলে আই সমান সমান V/R, 20 ডিভাইড বাই হচ্ছে 85, নিচের যে 11 ওইটাকে ভাগ না করে তুমি উপরে উঠায় দাও। ঠিক আছে, সো 20 বাই অ্যান্সার করলে যে মানটা আসে 2.58 সামথিং। তাহলে এটা মোটামুটি 2.6 কে নেওয়া যেতে পারে। আর এই ধরনের প্রবলেম একটাই, যে ক্যালকুলেটর ছাড়া করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। ফাইন, সামনে গিয়ে আমরা একটি রোধের এক প্রান্তে একটা ব্যাটারি ধনাত্মক প্রান্ত লাগানো রয়েছে, আর অন্য একটি রোধ শ্রেণী সংযোগ এই রোধের সাথে লাগিয়ে ব্যাটারির ঋণাত্মক প্রান্তে লাগানো আছে। কোনটার মধ্যে ধনাত্মক চার্জ বা হোল প্রবাহ হবে? মেইন কথা হইলো এই ব্যাটারি আর রোধের মধ্যে ধনাত্মক চার্জ কই থেকে আসলো আবার? ধনাত্মক চার্জ বা রোধ, মানে সরি ধনাত্মক চার্জ বা হোল বলে তো কিছু নাই। তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার কোনটিই না, মানে চিন্তা করার দরকারই নেই। এটা কোথায় আছে আমাদের? সেমিকন্ডাক্টর যদি আসতো তাইলে ব্যাপারে চিন্তা করতাম, এখান থেকে কনসেপ্টই নাই, যাবো কেন? অ্যান্সার হচ্ছে কোনোটিই নয়। ঢাকা ইউনিভার্সিটি 18-19, এই বর্তনীতে 4 ওহম রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে বের করো। একটু যুক্তি দিয়ে ভাবো, এই 4 ওহম দিয়ে কিন্তু আসলে মেইন কারেন্টই যাচ্ছে, তাই তোমাকে এখানে মেইন কারেন্টই বের করতে বলা হচ্ছে। সো আই সমান সমান ভোল্টেজ কত? 5 ভোল্ট। আর রোধের মান কত? 4 ওহম আছে শ্রেণীতে, বাকিগুলো তো আছে সমান্তরালে। কারা কারা? এই একটা 2, এই একটা 2 সমান্তরালে। তাহলে 2 আর 2 যেহেতু সমান্তরাল, কয়বার আছে? 2 2 বার, কাটলে হয় 1। তাহলে কাটাকাটি করলে 4 একে সিম্পলি 1। এখানে কারেন্টের মানটা হয়ে যাবে 1 অ্যাম্পিয়ার, মানে মেইন কারেন্টের ফ্লো হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এই বর্তনীতে প্রত্যেকটা রোধের মান যদি 30 করে হয়, তাহলে এ ও বি এর মধ্যে রোধ কত? একটু মনে করে দেখো, এই সেম জিনিসটা আমরা একটু করছিলাম। এই যে এটাকে এ বিন্দু ধরে, তাহলে অপোজিটে এইটাও আমাদের সেম এ বিন্দু, আর এটাকে বি বিন্দু ধরে ঠিক উল্টা পাশে বা অপোজিটে এটাও ছিল আমাদের বি বিন্দু। তারপর বলছিলাম সবগুলোই তো মাথা মিলে যায়, তাই তিনটেই পরস্পর সমান্তরাল। 30 রিপিট করলো 3 বার, তাই 3 10 30, তাই উত্তর হবে এখানে 10 ওহম। আচ্ছা, এবার আসি আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 18-19 প্রবলেমটায়। প্রতিটি কোষের তড়িৎচালক শক্তির মান তোমাকে দেওয়া আছে 1.5 ভোল্ট, এবং অভ্যন্তরীণ রোধের মান তোমাকে দেওয়া আছে 2 ওহম, ছোট্ট হাতের আর। এখন এর প্রান্তদ্বয়ের সাথে আমরা 10 ওহম রোধের তার যুক্ত করব, মানে বেসিক্যালি আমরা একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স যুক্ত করব। তাহলে কত কারেন্ট ফ্লো হবে বের করতে হবে। তাহলে আই সমান সমান ই 1.5 ডিভাইড বাই আর প্লাস আর, বহিস্থ বর্তনী যোগ তোমার হচ্ছে অভ্যন্তরীণ রোধ। বহিস্থ বর্তনী রোধ যোগ অভ্যন্তরীণ বর্তনী রোধ। তাহলে কাটাকাটি করি, 1.5 এটা লিখলাম আমি 15, তাই নিচে 12 হয়ে গেল 120। কাটাকাটি করতে যাই, 3 দিয়ে কাটতে পারি, 3 5 15, আর তোমার হচ্ছে 3 4 12, 5 এবং 40, তাহলে 8 ভাগের 1 ভাগ, 5 8 40। তাহলে 8 ভাগ যদি করতে হয়, 2 ভাগ করলে 0.5 বা 5, আড়াই, আড়াইকে অর্ধেক করলে আবার 1.25, সো সিম্পলি 0.125। একটু ধীরে ধীরে করলে এটাও তো তাও মুখে মুখে করা যাবে, এটা করার মতো। নিচের প্রদর্শনের বর্তনী হতে 3 ওহম রোধের মধ্যে কত কারেন্ট যাচ্ছে বের করো। এইখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে, মানে আসলে বর্তনীর মেইন কারেন্টটাকে তোমাকে বের করতে বলা হচ্ছে। তাহলে কারেন্ট সমান সমান কি হবে? উপরে থাকবে আমাদের ভোল্টেজ 10 ডিভাইড বাই রোধ, 3 আছে শ্রেণীতে, তার সাথে বাকিরা কিভাবে আছে?
সমান্তরাল করে শ্রেণীতে। এই 2 আর 1 যোগ করলে কত হয়? 3 ওহম হয়। তার সাথে এই 6 আছে সমান্তরালে, তাহলে উপরে হবে এদের গুণ আর নিচে হবে এদের যোগ। তাহলে কি পাচ্ছি আমরা? উপরে 10 আর নিচে 3 প্লাস 3 6 18, 3 6 9, 9 2 18, তাহলে 10/5 মানে 2। অ্যান্সারটা হবে এখানে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই তো ঢাকা ইউনিভার্সিটি 1617 একটা প্রবলেম। একটু আগে আমরা এই টাইপের প্রবলেম সলভ করে আসছিলাম, খালি পার্থক্য হচ্ছে তখন জিজ্ঞেস করছিল এই রোধের ভিতর দিয়ে কারেন্ট কত যাবে, আর এখন জিজ্ঞেস করতেছে এই রোধের মানটাই কত। তাই এখন ভালো করে জানি 0.6 যখন 5 দিয়ে যাবে তখন এই জায়গায় 3 ভোল্ট অলরেডি নষ্ট হয়ে যাবে। 9 ভোল্টের মধ্যে 3 ভোল্ট যদি শেষ হয়ে যায় তাহলে এ পাবে 6 ভোল্ট, এটাও পাবে 6 ভোল্ট। কেন? কারণ পরস্পরের সাথে সমান্তরালে আছে। আমরা যদি চাই এখান থেকে কিন্তু কারেন্টের মানটাকে বের করতেই পারি। তাহলে I2 সমান সমান V ডিভাইডেড বাই R, 6/30, 3 2 6, 0.2 অ্যাম্পিয়ার। এখন দেখো টোটাল কারেন্টের মধ্যে 0.2 তো এই দিক দিয়ে চলে গেল, তার বাদ থাকলো কত? তাহলে যে 0.6 থেকে আমরা 0.2 কে বাদ দিয়ে দেই তাহলে পড়ে থাকলো 0.4, তাহলে 0.4 যাবে এই দিক দিয়ে। তাহলে আমি দেখতে পারতেছি এখানকার বিভব পার্থক্য 6 ভোল্ট, তাহলে V সমান সমান I ইনটু হচ্ছে তোমার R। তাহলে এখন কি আমরা আর এর মানটা বের করতে পারি না? 4 15 60, তাহলে এখানে অজানা মানটা হচ্ছে 15 ওহম। তাহলে অ্যান্সারটা হবে 15 ওহম। দ্যাটস ইট, বের হয়ে গেল। 27 ওহম রোধের একটা সুষম তারকে সমবাহু ত্রিভুজ আকারে বানানো হবে। তার মানে এই যে 27 ওহমের তারকে বাঁকায় আমরা এইভাবে কনভার্ট করব। তো আমরা তো জানি আর সমানুপাতিক এল, আর সমান সমান রো এল বাই এ। তার মানে রোধটা আসলে এভাবে 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। তাহলে 27কে 3 ভাগ করলে 3 নং 27, তার মানে তোমার প্রত্যেকটা এখানে রোধের মান হয়ে যাবে 9 করে, 9 ওহম, 9 ওহম এবং তোমার 9 ওহম। এবার কি জিজ্ঞেস করছে যে আমরা যদি এই ত্রিভুজের যে কোনো দুইটা বিন্দুর সাপেক্ষে তুল্যরোধ বের করি তাহলে কি অবস্থা হবে? যে কোনো একটা বাহুর সাপেক্ষে মানেই যে কোনো দুইটা কর্নার বিন্দুর সাপেক্ষে। তাহলে তুমি চিন্তা করে দেখো, উপরে 9 এবং 9 মানে হচ্ছে 18, এবং সে কার সাথে সমান্তরাল? সে নিচে একটা 9 সাথে সমান্তরাল। তাহলে কি করব? উপরে করব গুণ আর নিচে করব যোগ। 18 আর 9 যোগ করলে হবে আমাদের 27, আর উপরে তোমার আছে 18 ইন্টু 9। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করতে চাই, 9 দিয়ে যদি কাটতে চাই, তো দেখো 9 দিয়ে 18, 3 নং 27, এই 3 আর 9 কাটলে 3 3 9, 3 2 6, তাহলে টোটাল এখানে আমাদের রোধের মান আলটিমেটলি কত পাওয়া গেল? 6 ওহম পাওয়া গেল। তো দেখো অঙ্কগুলো কিন্তু আসলে কঠিন না, বাট প্রবলেমটা হচ্ছে ক্যালকুলেশন অনেক বেশি, সো একটু বেশি আমাদেরকে ঠান্ডা হয়ে থাকতে হয়, নাহলে পারা যায় না। ওকে, 200 ওহম রোধের একটি বাল্বের ভিতর দিয়ে 0.5 কারেন্ট প্রবাহিত হলে বিভব পার্থক্য কত? ডিরেক্টলি ভি সমান সমান আই ইন্টু আর। 200 কে অর্ধক করলে হয় 100, ডাইরেক্ট গুণ, কোনো কথা নাই। এখানে R3 রোধের মধ্য দিয়ে প্রবাহ কত বের করতে বলা হচ্ছে। তো এবার চিন্তা করে দেখো যেখানে কে কার শ্রেণী আর কে কার সমান্তরাল। তো দেখা যাচ্ছে এখানে 2 আর 2 পরস্পরের সমান্তরাল, আর এখানে 1টা তোমার হচ্ছে শ্রেণীতে। তাকে আমরা এভাবে বলতে পারি না যে R1 মানে হচ্ছে আমাদের 1 ওহম, R1, R2 আর R3 পরস্পরের সমান্তরাল এবং দুইজনের মান কত? 2 2। তাহলে 2টা 2কে তুল্য করলে হয়ে যায় 2/2 মানে 1। তাই টোটাল রোধের মান পাওয়া গেল আমাদের 2 ওহম। আর এখানে বর্তনীর ভোল্টেজ কত? 2। তাহলে টোটাল কারেন্টের মান কত হবে? 2/2 মানে 1 অ্যাম্পিয়ার। এবার ভাবো 1 অ্যাম্পিয়ার এই দিক দিয়েও ভাগ হবে, এই দিক দিয়েও ভাগ হবে। যেহেতু দুইটা রোধই সমান তাহলে 1 অ্যাম্পিয়ারটা 2 ভাগ হয়ে যাবে। তাই 2 ভাগ হলে উত্তরটা হবে 1 অ্যাম্পিয়ার। তার কারণ প্রত্যেকের ভিতর দিয়ে I/2 করে কারেন্টের প্রবাহ হবে। তাই উত্তর তোমার হয়ে যাবে, তোমার হচ্ছে 1কে 2 ভাগ করি 0.5, সরি একটু বলতে ভুল করছি, 1কে অর্ধেক করলে তোমার হয়ে যাবে 0.5 অ্যাম্পিয়ার। সরি দাঁড়িয়ে ভুল ছিল। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। সামনে আগে আমরা একটি অজানা রোধের সাথে 3 ওহম রোধকে সমান্তরালে যুক্ত করলে তুল্যরোধ কত হবে? সুন্দর প্রশ্ন। সবসময় মনে রাখবা সমান্তরালে যুক্ত করলে রোধের মান কমে যায়, আর শ্রেণীতে যুক্ত করলে রোধের মান বেড়ে যায়। তার মানে উত্তর অবশ্যই কমে যাবে, 3 ওহম থেকে কম হবে, বাড়া সম্ভব না, অলওয়েজ কম হবে।
প্রদত্ত বর্তনীতে R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত বের করতে হবে। যে এই জায়গায় বিভব পার্থক্য কত আমাকে বের করতে বলা হচ্ছে। তার একটা কাজ করি, আমরা 3 এবং 6-কে একটা রোধ বানায় ফেলি। তাহলে উপরে কি করব, যেহেতু সমান্তরাল উপরে গুণ নিচে যোগ, 3 6 18 আর 3 6 9, এটা হয়ে গেল একটা 2 ওহম। তাই বলতে পারি আমাদের সার্কিটের অবস্থা হইল যে এখানে আছে একটা 2 ওহম এবং তার সাথে এখানে আছে একটা আমাদের 8 ওহম এবং তার সাথে এই যে একটা আমাদের 10 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে। তাহলে এখন দেখো তো, আমাদের দেখতে পাচ্ছি টোটাল রোধের মান 10, ভোল্টেজের মানও তোমার এখানে 10, তাহলে I সমান সমান 1 অ্যাম্পিয়ার। তাহলে কি ভি সমান সমান আই আর বলাই যায়। তাহলে এই আই কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে উত্তরটা কত হবে, 8 ভোল্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা সামনে যাই। 5 ওহমের 5টা রোধকে যদি শ্রেণী সমবায় যুক্ত করো এবং সমান্তরাল সমবায় যুক্ত করো তাহলে এদের রোধের অনুপাত কত হবে। তাহলে ভাই তুমি 5 ওহমের 5 জনকে যে শ্রেণী করো তাহলে 5 5 25, আর যদি সমান্তরাল করো তাহলে এই রোধকে 5 দ্বারা ভাগ, তাহলে 25 কে ভাগ দিব 1 দিয়ে, তাহলে অনুপাত হয়ে গেল 25:1। আবার মনে করে দিচ্ছি, শ্রেণীতে যখন হবে রোধের মান বেড়ে যায় তাই করব গুণ, সমান্তরাল যখন হয় রোধের মান কমে যায় তাই হয় ভাগ, এই জন্য 25/1, সো 25:1। 10 ওহম রোধকে একটি তামার তারের সাথে সমান্তরাল যুক্ত করলে তাদের তুল্যরোধ কত হবে। যেহেতু তামার তারের আমার কোনো আইডিয়া নাই, তার মানে কি এই তামার তারের কোনো রোধ নাই আমরা ধরে নিতে পারি, তার মানে কারেন্ট 10 ওহম দিয়ে যাবেই না, এই তামার তার দিয়ে শর্টকাটে বাইপাস হয়ে যাবে, তাই উত্তরটা হবে 0 ওহম। এটা আমরা ক্লাসের অনেকক্ষণ আগে শোতে বুঝে আসছিলাম যে যদি কখনো এরকম বাইপাস থাকে তখন তোমার কোনো রোধ কাজই করবে না, যা যাবে পুয়াটে তোমার চলে যাবে নিচ দিয়ে শর্টকাটে। এটা হচ্ছে উত্তর 0। ওকে ফাইন, সামনে আগাই। এই বর্তনীতে 6 ওহম রোধের মধ্য দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে। অসম্ভব, তার কারণ নিচে শর্ট সার্কিট, এক ফোঁটাও কারেন্ট যাবে না, যা যাওয়ার সব চলে যাবে নিচ দিয়ে, তাই হবে তোমার 0। এই চিত্রতে বলা হচ্ছে বি ও সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত বের করো। এই যে এই বি আর এই সি, তাহলে আগে ধরি এই 3 আর 6-কে সমান্তরাল করলে কি পাওয়া যায়। এই 3 আর 6-কে সমান্তরাল করলে পাওয়া যাবে 2 ওহম। ঠিক আছে, তো এখন তুমি জানতে চাচ্ছ যে বিসির এখানে বিভব পার্থক্য কত। তাহলে ভি বিসি, যার বিভব তার রোধ সমান সমান টোটাল বিভব ডিভাইডেড বাই টোটাল রোধ। ওই যে শ্রেণী ক্ষেত্রে পড়ে আসছিলাম বিভব বিভাজক নীতি, তার টোটাল ভোল্টেজ তোমার হচ্ছে 6 আর টোটাল রোধ কত হবে 2 যোগ 2 4, 3 তোমার হচ্ছে 7। তাহলে আমাদের বি ও সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য তোমার হবে 12 ডিভাইডেড বাই 7 এত ভোল্ট। কিন্তু আনফরচুনেটলি দেখো এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা দেওয়া নাই, কারণ 7 2 14, এটা 2ও হয় না, 1 পয়েন্ট সামথিং হয়, কিন্তু 1টাকে দাগানো আসলে বুদ্ধিমানের কাজ না, কারণ মান তো মিলে না। কিন্তু ঠিক আছে, যদি মন চায় দাগাইতে পারো, স্টিল বলবো ব্ল্যাঙ্ক রেখে দাও, এটাই ভালো। ঢাকা ইউনিভার্সিটি 13 14 আরেকটা সমস্যা, আমরা এখানে দেখতে পারতেছি এটা গ্রাফ দেওয়া আছে, ওহমের সূত্রের গ্রাফ। এই পয়েন্ট অনুযায়ী এখানে বিভবের মানটা হচ্ছে 9 আর এখানে কারেন্টের মান তোমার হচ্ছে 6। তাহলে এখান থেকে আমরা আই বের করে ফেলতে পারবো, আই সমান সমান ভি ডিভাইডেড বাই আর, 6 15 90 বা 1.5 অ্যাম্পিয়ার, সরি 1.5 ওহম, এটা বের করলাম কারণ তোমার কাছে ভি এবং আই দেওয়া আছে, তাই তুমি এখান থেকে আর বের করবা। তাহলে আমরা অ্যাকচুয়ালি আর বের করে ফেলছি 1.5 ওহম। ঠিক আছে, তুমি চাইলে এই বিন্দুকে না নিয়ে আরো অন্য কোনো পয়েন্টকেও নিতে পারো, যেমন ধরো এখানে নিতে পারো, এই 3 আর 2 অনুপাত করলে তোমার হয় 1.5, তুমি এইটাও ইউজ করতে পারো, তাই রোধের মান তুমি পেয়ে যাবা 1.5 ওহম। এই কথা, কোনো সমস্যা নাই। এবার এইখানে কি করতে হবে, R3 রোধের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা বের করতে হবে। R3 মানে তোমার হচ্ছে এই যে এইটা। এই ধরনের অঙ্ক আসলে তুমি করতে গেলে পরীক্ষা হলে পুরা মানে পারবা না। আর তুমি সাল দেখো 13 14, ক্যালকুলেট ছাড়া তুমি এটা করতে পারবা না, অবভিয়াসলি তুমি আটকাবা, জানা কথা। তো এখান থেকে আমরা তুল্য রোধের মানটাকে বের করতে চাই, তো মানে কত আসবে, আর কম বেশি করে আর ই কিউ সমান সমান R1 আছে আমাদের শ্রেণীতে আর বাকি 3টাই আছে আমাদের সমান্তরালে, মানে R2 সমান্তরাল R3 সমান্তরাল R4 করলে পাওয়া যাবে। তারপরে টোটাল কারেন্টটা পাবো কিভাবে, আমরা টোটাল ভোল্টেজকে
টোটাল যদি রোধ দিয়ে ভাগ দিয়ে দিই আমার টোটাল কিন্তু আই পেয়ে যাব। তাহলে ফার্স্ট স্টেপ হইলো এইটা, সেকেন্ড স্টেপ হইলো এইটা। এখন যাব আমরা তৃতীয় স্টেপে। সেটা কি হবে? সেটা হচ্ছে তুমি জানতে চাচ্ছ যে আর 3 এর মধ্য দিয়ে কত কারেন্ট যায়। আমরা শিখছিলাম যে যখন কোনো স্পেসিফিক ব্রাঞ্চ দিয়ে কারেন্টকে জানতে হয় তখন সেই ব্রাঞ্চের রোধটাকে উপরে ভাগ করে লিখতে হয় 1/R3, আর নিচে হবে প্রত্যেকটা রোধকে উল্টাই উল্টাই যোগ করতে হবে 1/R2, 1/R3, 1/R4, মানে সমান্তরাল যারা আছে তাকে উল্টাই উল্টাই ভাবে লিখে যোগ করতে হবে এবং পুরা মানটাকে অবশ্যই গুনতে দিতে হবে বর্তনীর মেইন প্রবাহ দ্বারা। এটাকে আমি একটু উপরে লিখে রাখলাম, তাহলে আই ইন্টু এই হাবিজাবি হাবিজাবি করতে হবে। এখন তুমি নিজেই তোমাকে কমন সেন্সে বলো কিভাবে তুমি এই মানগুলা মুখে মুখে বের করবা, কারণ একটা মানও কিন্তু এখানে সুন্দর না। তো আমার যতদূর মনে পড়ে এটা করলে মোস্ট প্রবাবলি 0.189 এমনটা পাওয়া যাবে। তো এটাকে আমরা মার্ক করে রাখতে পারি। এটা কাজ করি, আমরা চাইলে এখনই একবার চেক করে দেখতে পারি মানটা কত আসে। তাহলে R1 এর মান তো হচ্ছে 100, তার সাথে এখন আমরা যুক্ত করব এখানে 1 ডিভাইডেড বাই 50 প্লাস 1/50 প্লাস হচ্ছে 1/75 হোল ইনভার্স। আমাদের তুল্য যে মান ভয়াবহ মান আসছে 475/4, মানে অঙ্কটা করলে পাওয়া যাবে এখান থেকে 118.75। এটা মুখে মুখে করা সম্ভবই না। এবার আমি ই দিয়ে ভাগ করি, ই এর মানটা কত আমাদের 6, 6 ভাগ অ্যান্সার। তাই মানটা পাচ্ছি আমরা 0.0505 এবং চলতেছে, থামতেছে না, এত অ্যাম্পিয়ার। এবং ফাইনালি যদি আমরা এখন এইখানে এই মানটাকে নিয়ে আসি যে যেটাই পাইছি ইন্টু তোমার হচ্ছে আবার R3 দিয়ে ভাগ দিতে হবে 50, আর নিচে আবারও সেই 1/R1 এভাবে চলতে থাকবে, প্লাস তোমার হচ্ছে 1 মানে R2, R3, R4। R4টা কত ছিল আমাদের 75, যদি করি আমরা তাহলে করলে তোমার এটা আসতেছে সেটা হচ্ছে 9/475। হ্যাঁ, উত্তর আসে এটা 0.0189। কিন্তু একবার চিন্তা করো তুমি এটা কিভাবে মুখে মুখে করবা, ইম্পসিবল। এবং এটা ঠিক আছে কারণ 2013-14 সালে তো ক্যালকুলেট ছিল না, সেটা হতে পারে, ইম্পসিবল না। তোমার সময় আসবে না, প্যারা খাই ওরা, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই। চলো সামনে যাই। ঢাকা ভার্সিটি 2021 বর্তনীর 4 ওহমের বিভব পার্থক্য কত বের করো। কাজ করি, আগে 2 আর 3 কে কম্বাইন্ড করে একটা আমরা বানায়া নেই। তাহলে উপরে কি হবে? উপরে হবে গুণ, নিচে হবে যোগ। তার মানে এখানে হয়ে গেল 4/3 ওহম এই পরিমাণের রোধ। এখন তুমি এখানকারই জানতে চাও বিভব পার্থক্য কত, তাহলে এখানকার বিভব পার্থক্য ডিভাইড বাই এই জায়গার রোধ সমান সমান টোটাল বিভব পার্থক্য ডিভাইড বাই টোটাল রোধ 2/3 প্লাস 4/3। দেখছো, যার বিভব জানতে চাও তার রোধ বাই টোটাল রোধ বাই টোটাল বিভব বাই টোটাল রোধ, ঠিক আছে। তাহলে ভি সমান সমান 2 ইন্টু এই 4/3 গেল উপরে, আর এখানে 3 কে নিয়ে আমরা, তাহলে তোমার হচ্ছে 6। যদি আমরা 3 3 কাটাকাটি করে ফেলি হচ্ছে 4 2 8 বাই 6 4/3। আচ্ছা, এখানে বিভবের মানটাও যা আসছে এখানে রোধের মানটা এই জায়গায় তাই ছিল, যাক সমস্যা নেই, অঙ্ক যা আসবে আসবে, এটা কোনো সমস্যা না। বিভব বিভাজক দিয়ে আমরা বের করে ফেললাম যে এখানে মানটা কত। এখন যে আমরা সেকেন্ড টাইপে বা টপিকে দেখো, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মোটামুটি রিসেন্ট ইয়ারে এই জায়গা থেকে সবাই কিন্তু আবার প্রশ্ন দেওয়া শুরু করছে। তাই এটা আমরা ইজির টপিক, আমরা ইজি করে শেষ করে ফেলি। ফার্স্টে আসি গ্যালভানোমিটার দিয়ে করিটা কি। আমরা গ্যালভানোমিটার দিয়ে স্বল্প পরিমাণের কারেন্ট নির্ণয় করতে পারি, মানে অ্যামিটার দিয়ে বেশি পরিমাণের কারেন্ট নির্ণয় করা যায় আর গ্যালভানোমিটার দিয়ে স্বল্প পরিমাণের কারেন্ট মাপা যায়। এটা খুবই সেন্সিটিভ। তার মানে গ্যালভানোমিটারের যে অভ্যন্তরীণ রোধ জি, তার ভিতর দিয়ে যে আইজি প্রবাহ খুব বেশি হওয়া যাবে না। যেমন ধরো একটা এক্সাম্পল বলতেছি আর কি, যে এই গ্যালভানোমিটার হয়তোবা 3 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মাপতে পারে, কিন্তু বর্তনীর মেইন প্রবাহ কোনো কারণে 1 অ্যাম্পিয়ার। এত কারেন্ট যদি এর ভিতর দিয়ে যায় ও পুরো ছাই হয়ে যাবে, তখন কি করতে হবে? বাকি কারেন্টকে বাইপাস করতে হবে। মানে 1000 থেকে তুমি এখন 3 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়? 997। তাহলে 997 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট তোমাকে সামহাউ অন্য কোন জায়গা দিয়ে বাইপাস করাইতে হবে।
এই বাইপাস করানোর জন্য গ্যালভানোমিটারের সাথে অবশ্যই সমান্তরালে একটা রোধকে যুক্ত করতে হবে, কারণ নতুন একটা রাস্তা তৈরি করতে হবে। কিন্তু সমান্তরালে যখন তুমি রাস্তা যুক্ত করতেছো, তুমি চাচ্ছ যেন এখান দিয়ে বেশি বেশি পরিমাণে কারেন্ট চলে যায়, অর্থাৎ সমান্তরাল রাস্তা দিয়ে কারেন্টের প্রবাহ হবে গ্যালভানোমিটারের প্রবাহের চেয়ে বেশি। কিন্তু আমরা ভালো করে জানি, যখনই কোনো সমান্তরাল রাস্তা তুমি ক্রিয়েট করবা, তখনই কিন্তু বিভব পার্থক্য সেম থাকতে হবে। তার মানে এখন তুমি যদি কারেন্টকে বাড়াইতে চাও কিন্তু বিভবকে সেম রাখতে চাও, তাহলে রোধকে কাহিনী করতে হবে। তার মানে শান্টের রোধের মানটা গ্যালভানোমিটার রোধের চেয়ে কম হইতে হবে, কারণ আই বেশি আর কম গুণ করলে বিভব সমান। তাহলে সমান্তরালে স্বল্প মানের রোধ ইউজ করতে হবে। সমান্তরালে স্বল্প মানের যে রোধ, এটাকেই বলতেছি আমরা শান্ট বা সিম্পলি এস। করে বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন দেখো, এটাকেও চাইলে কিন্তু আমরা কারেন্ট ডিভাইডার দিয়ে ব্যাখ্যা করতে পারি, যে মেইন কারেন্টটা আইজি এবং আইএস দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। তাই যদি আমরা লিখতে চাই গ্যালভানোমিটারের প্রবাহ টোটাল কারেন্টকে টোটাল উপরের আর নিচের রোধ দিয়ে ভাগ দিতে হবে এবং উল্টা পাশের রোধ দিয়ে গুণ দিতে হবে। তুমি যদি গ্যালভানোমিটারের প্রবাহই জানতে চাও, তাই তোমাকে শান্ট এস দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা, যদি আমরা পক্ষান্তর করে এইভাবে লিখি, এস প্লাস জি ডিভাইডেড বাই এস সমান সমান আই ডিভাইডেড বাই আইজি। আমরা লিখতে পারি এইভাবে। একবার ভাবো তো, এই যে ডান পাশে লিখলাম আমরা আই ডিভাইডেড বাই আইজি, এটা কি বলা যেতে পারে? আই মানে যা তুমি মাপতে চাও, আর আইজি মানে কি? যা তুমি মাপতে পারো। তাহলে তুমি যা পারো আর তুমি যা চাও, এদের অনুপাতটাকে আমরা ধরে নিলাম এন। তাহলে 1 প্লাস জি বাই এস ইকুয়াল টু এন। তাহলে ফাইনালি আমরা দাবি করতে পারি শান্টের মানটা হবে জি ডিভাইডেড বাই এন মাইনাস 1। এবং এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, যে তুমি কিভাবে কতটুকু সমান্তরালে রোধকে যুক্ত করবা, এটা এই সূত্র দ্বারা চাইলেই ইজিলি বের করে ফেলতে পারবা। যেহেতু সমান্তরাল, তাই এখানে ভাগ হয়ে গেল। এই ব্যাপারটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। সেম ঘটনা আমরা ভোল্ট মিটারের ক্ষেত্রেও ঘটাইতে পারি। ভোল্ট মিটার কি করে? একটা বিভব মাপে, যার অভ্যন্তরীণ লোডটা হইলো আর। কিন্তু কোনো কারণে ধরো ও দুর্বল হয়ে গেছে, ওকে আরো বেশি ভোল্ট মাপাইতে হবে, তখন কি করতে হবে? ওর সাথে আমরা শ্রেণীতে আর একটা রোধকে ইউজ করব। কারণ কি, ভি সমান আই আর, রোধ যত বাড়বে ওর ভোল্টেজ নেওয়ার ক্যাপাসিটি ততই বাড়বে। তাহলে মনে রাখবা, ও মাপতে পারে ভি, কিন্তু মাপাইতে চাই ওকে দিয়ে ভি প্রাইম। এই অনুপাতটাই হলো এন, যা চাও ডিভাইড বাই যা তুমি পারো। তাহলে তুমি যে নতুন রোধটা অ্যাড করবা, সেটা হবে অভ্যন্তরীণ রোধের সাথে। একটু আগে কি করছিলা? অভ্যন্তরীণ রোধকে এন মাইনাস 1 দিয়ে ভাগ করছিলা, আর এখন এন মাইনাস 1 দিয়ে গুণ করবা। কেন গুণ করবা? কারণ শ্রেণীতে যুক্ত করলে রোধ বেড়ে যায়, তাই গুণ করবা। আর সমান্তরাল যুক্ত করে রোধ কমে যায়, তাই ভাগ করবা। অর্থাৎ অ্যামিটার গ্যালভানোমিটারে ভাগ দিবা, কিন্তু ভোল্ট মিটারে গুণ করবা। ঠিক আছে? কারণ দুইটা মিলে বিভব আরো বেড়ে গেছে, এই জন্য। ঠিক আছে, তাহলে আমরা অঙ্ক সলভ করে ফেলি। তুমি চাচ্ছ 10% কারেন্ট যেন তোমার গ্যালভানোমিটার দিয়ে যায়। সেই গ্যালভানোমিটারের অভ্যন্তরীণ রোধের মানটা হচ্ছে 1000 ওহম। তার মানে আমি চাই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে টোটাল কারেন্টের 10% যাক, অর্থাৎ আই ডিভাইডেড বাই আইজি, যাকে আমরা এন হিসেবে চিনি, সমান সমান আই ডিভাইডেড বাই 10% অফ আই। যে কাটাকাটি করি, তাহলে আই মরে গেল, 10/100 উপরে উঠে গেল, পড়ে থাকো 10। তাহলে আমরা পেয়ে গেছি এন সমান সমান 10। তাহলে এখন যেই ব্যবস্থা আমাকে নিতে হবে, শান্টের মান জি ডিভাইডেড বাই এন মাইনাস 1। এখানে জি এর মানটা কত? এখানে জি এর মান তোমার হচ্ছে 1000, এন এর মানটা কত? 10। তার মানে তোমাকে গ্যালভানোমিটার সাথে সমান্তরালে এই পরিমাণের রোধকে যুক্ত করতে হবে, করলেই তুমি 10% কারেন্টের ফ্লো গ্যালভানোমিটার দিয়ে পাস করাইতে পারবা। সেফ থাকবা, ডাইরেক্ট ফর্মুলা জাস্ট বসাই দিব, আর কোনো গ্যাঞ্জাম নাই। ওকে, এবার দেখি 50 ভোল্ট পর্যন্ত মাপতে পারে এমন একটা ভোল্ট মিটারের অভ্যন্তরীণ রোধ 250। তাকে দিয়ে তুমি চাচ্ছ
সর্বোচ্চ 500 ভোল্ট মাপবা, তাই তুমি এখন কি ব্যবস্থা নিবা? সবার আগে এন, যা মাপতে চাও, যা মাপতে পারো, মাপতে চাচ্ছ 500 ভোল্ট আর মাপতে পারো 50 ভোল্ট, মানে 10 গুণ মাপতে চাও, তাহলে কি করবা? একটা রোধ যুক্ত করবা। কিভাবে? অভ্যন্তরীণ রোধের সাথে n-1 গুণ করে বের করবা। ছোট আর এর মানটা তাহলে হচ্ছে আমাদের 250, আর এখনটা হবে 10-1, তাহলে গুণ করলে হচ্ছে আমাদের 2250 ওহম। এই পরিমাণের রোধকে যদি আমরা শ্রেণী সমবায় যুক্ত করে দেই তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে, আর প্যারা খাওয়ার কিছু নাই। ঠিক আছে, আচ্ছা কিছু এমসিকিউ সলভ করে ফেলি। একটা অ্যামিটার 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ নিরাপদে মাপতে পারে, এটা হচ্ছে গ্যালভানোমিটারের প্রবাহ আইজি, কিন্তু তুমি চাও ওকে দিয়ে 1.5 অ্যাম্পিয়ার মাপাবা, মানে আই হচ্ছে এইটা। তাহলে এখন যদি অ্যামিটার অভ্যন্তরীণ রোধ হয় ছোট্ট হাতের আর, মানে বেসিক্যালি ক্যাপিটাল জি, তোমাকে বের করতে হবে এই শান্টের মানটা কত হইতে হবে। একদমই ইজি। আমরা জানি শান্ট ইকুয়াল টু গ্যালভানোমিটার প্রবাহ ডিভাইড বাই n-1, এই মানটা তোমার হচ্ছে ছোট্ট হাতের আর। এখন এনটা কত হবে? এনটা হচ্ছে যা মাপতে চাও আর যা মাপতে পারো তাদের অনুপাত -1। তাহলে ভাই 5, 15, 75, মানে বেসিক্যালি এই মানটা হচ্ছে 1.5। তাহলে 1.5 থেকে 1 কে বাদ দাও, তাহলে কত হয়? হাফ হয়। সো হাফ উপরে উঠলে ডাবল হয়ে যায়। অ্যান্সারটা হইলো টোয়াইস আর মানের শানকে আমার যুক্ত করতে হবে। অ্যামিটারের পাল্লা বাড়াতে হলে কোন ধরনের শান্ট ইউজ করতে হবে? সমান্তরালে এবং স্বল্প মানের। তাহলে স্বল্প রোধ সমান্তরালে ইউজ করতে হবে। শান্ট হলো যন্ত্রের সাথে সমান্তরালে যুক্ত নিম্নমানের রোধ। 100 ওহমের গ্যালভানোমিটার 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ সেফলি মাপতে পারে। তুমি যদি একে দিয়ে 10 অ্যাম্পিয়ার প্রবাহ মাপাইতে চাও তাহলে কতটুকু শান্ট তুমি ব্যবহার করবা? শান্ট ইকুয়াল টু জি ডিভাইডেড বাই n-1। মাপতে পারো 10 কিন্তু মাপতে চাও, মাপতে পারো 10 মিলি কিন্তু মাপতে চাও 10 অ্যাম্পিয়ার, তা 10/10⁻³ -1। কাটাকাটি করি, উপরে মানটা হয়ে গেল আমাদের 100, 10⁻³ যাবে উপরে উঠে 1000-1, তাহলে 100 ডিভাইড বাই 999। এই হচ্ছে আমাদের অবস্থা। এই মানটা প্রচন্ড ছোট, 0.1 এর আশেপাশে। ঠিক আছে, তাহলে কোথায় অ্যান্সার? এই যে অ্যান্সার, আমাদের অ্যান্সার বি, তাহলে 0.1 এটা হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। এবার নেক্সট প্রবলেমে আসি। 100 ওহম রোধের গ্যালভানোমিটার সাথে 5 ওহম রোধের একটি শান্ট জুড়ে দিয়ে তড়িৎ বর্তনীর সাথে যুক্ত করা হলে গ্যালভানোমিটারের মধ্যে 0.42 অ্যাম্পিয়ার প্রবাহ পাওয়া গেল। তাহলে বর্তনীর মূল প্রবাহ কত তোমাকে বের করতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল এই গ্যালভানোমিটারের মান কত ছিল? তোমার ছিল জি রোধের, শান্টের মান তোমার কত? 5। এখন তাই যদি করি তখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আইজি 0.42 পাওয়া যাচ্ছে, আই বের করতে হবে। সো লজিক্যালি ভাবো কিভাবে করবা। তাহলে আইজি সমান সমান আই ডিভাইডেড বাই এস প্লাস জি। যেহেতু গ্যালভানোমিটার দিয়ে জানতে চাও তো শান দিয়ে গুণ করবা। আই কে বের করতে হয়, তাহলে কি করবো আমরা? গ্যালভানোমিটার প্রবাহ 0.42, একে গুণ করব কি দিয়ে? এদের রোধের যোগফল দিয়ে, 100 আর 5, তাহলে গুণ করব 105 দিয়ে। এই যে 105 দিয়ে গুণ করলাম, ঠিক আছে, কিন্তু ভাগ করবো আবার এস দিয়ে। এস এর মান কত? এস এর মান তোমার হচ্ছে আবার 5। কাটাকাটি করি, তাহলে 0.42 আর হচ্ছে 21, কিভাবে? 5 2 10, 5 1 5। এবার কমন সেন্সেই বোঝা যাচ্ছে 4 আর 2 গুণ করলে হয় 8, তাহলে আমার অ্যান্সারটা 8 এর মতো হবে, আর 2 ঘর আগে থাকবে তোমার দশমিক, কিন্তু টোটাল তো 4 ঘর আছে তার মধ্যে আবার, তাই তুমি যখন গুণ করে ফেলো একটু কম বেশি হয়ে যাবে, কিন্তু লাস্টে কি থাকবে? 2 রেখে 2 আর শুরুতে থাকবে 8। এবার চিন্তা করো, লাস্টে 2 আছে আর সামনে 8 আছে, এটা 8.82 আর 88.2, এই দুইটার মধ্যে একটা অ্যান্সার। মানে কিছু যদি না বুঝি অন্তত এইভাবে তো বের করা যেতেই পারে, তাই না? এখন আসি কমন সেন্সের কাছে। 2 ঘর 2 গুণ করে 3 ঘর হবে, আর দশমিক হবে 2 ঘর আগে, তাহলে উত্তর অঙ্ক সলভ না করলেই বুঝতেছি উত্তরটা 80 হওয়ার কথা। মানে 3 ঘর হবে, দশমিক 2 ঘর আগে, যার বামে হবে 8, ডানে হবে 2। এই যে অ্যান্সার তোমার হচ্ছে এইটা। একটা ট্যানজেন্ট গ্যালভানোমিটারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার যদি বিদ্যুৎ প্রবাহিত করা হয় তখন সেটা 30 ডিগ্রি বিক্ষিপ্ত হয়। এখন গ্যালভানোমিটারে কত অ্যাম্পিয়ার কারেন্ট গেলে এটা 45 মিটার বিক্ষিপ্ত হবে? আই সমানুপাতিক ট্যান থিটা।
ট্যানজেন্ট না, তাই হচ্ছে আই সমানুপাতিক ট্যান থিটা। তো যখন 5 অ্যাম্পিয়ার যায় তখন এটা ঘুরে যায় কত, tan30। tan30 মানে 1/√3। এখন নতুন কোন কারেন্ট যাবে তখন এটা বিক্ষেপ করে 45। tan45 মানে তোমার হচ্ছে 1। আলটিমেটলি কি করতে হবে, তাহলে এই 1/√3 এই 5 এর সাথে উল্টা পাশে গুণ হয়ে যাবে, তাহলে অ্যান্সার তোমার হচ্ছে 5√3। ঠিক আছে, সামনে আগাই। 400 ওহম আর 800 ওহমের যেটা রোধ 6 ভোল্টের ব্যাটারির সাথে শ্রেণীতে যুক্ত আছে, তাহলে এরা দুইজন মিলে কত হয়ে গেল, যেহেতু শ্রেণী তাই 400 আর 800 দুইজন মিলে হয়ে গেল 1200 ওহম। এখন এই তড়িৎ প্রবাহ মাপার জন্য তুমি এটা 10 ওহমের অ্যামিটারকে যুক্ত করছো, তাহলে অ্যামিটার পার্ট কত হবে, মানে টোটাল কারেন্ট হবে টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রোধ। 1200 তো বাহ্যিক রোধ, তোমার তার সাথে আরো কি 10 তুমি যুক্ত করে ফেলছো না এই অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ হিসাবে। যদি 10 না থাকতো তাই চিন্তা করো কি হতো, 6 আর 12 কাটলে 6 2 12, তাই বেসিক্যালি তোমার হচ্ছে 2 এর আশেপাশে আসতো, মানে হাফ হয়ে যে তোমার 0.5 এর কাছাকাছি আসতো। কিন্তু তোমার তো আরেকটু বেড়ে গেছে, তাই তোমার উত্তরটা 0.5 থেকে আরেকটু ছোট হয়ে যাবে, তাহলে 4.96। আমি আবার বলি কি করছি, যদি এটা 1200 হইতো 6/1200 মানে কত, 1/200, মানে এই মানটা কি 0.5 হয়ে যাচ্ছে না। কিন্তু যে তুমি আরো এক্সট্রা যোগ করছো, নিচে যদি বেড়ে যায় উত্তর কি আরো কমে যাবে না, তাহলে 0.5 থেকে কমাই দিলে 4.96। ঠিক আছে, মিলি অ্যাম্পিয়ার। 20 ওহম অভ্যন্তরীণ রোধের একটা গ্যালভানোমিটার, তার মানে তোমাকে এখানে বলা আছে এই যে জি, একটা গ্যালভানোমিটার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে আইজি। একটি শান্ট ব্যবহারের ফলে এই প্রবাহ কমে এত হয়, তার মানে অ্যাকচুয়ালি এইটা নতুন আইজি, আর আগের যে ছিল সে হচ্ছে বর্তনীর এখন মেইন প্রবাহ হয়ে গেল, তাহলে শান্টের রোধটা কত তোমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি সূত্র হচ্ছে আইজি সমান সমান টোটাল কারেন্ট ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু তোমার হচ্ছে এস। তুমি চাইলে এভাবেও আগাইতে পারো, অথবা তুমি যদি চাও এভাবে না করে এটাকে এস ইকুয়াল টু জি ডিভাইড বাই এন মাইনাস ওয়ান, তুমি এভাবেও আগাইতে পারো, তার কারণ তাতে তোমার সুবিধাটা বেশি হবে। এস ইকুয়াল টু জি এর মান তোমার হচ্ছে 20 ডিভাইড বাই এন মাইনাস ওয়ান। এনটা কি হবে, তুমি এখন মাপতে পারো 0.01, আর আগে মাপতে পারতা তুমি 100, তাহলে এর কম্পেয়ার 1 কত 100 গুণ না, এই যে 100, তাহলে অ্যান্সারটা হচ্ছে 20 ডিভাইডেড বাই 99। তাহলে যদি এটা 100 না হইতো, বা তুমি 10 চিন্তা করো, তাহলে 10 2 20, তাহলে এটা অ্যান্সার 2 এর চেয়ে একটু কম 0.2, বাট এখানে এরকম কোনো অ্যান্সার নাই, তাই আমরা 0.2 কি রাখতেছি অ্যান্সার 0.2, মানে একটু বাড়াই ধরছি, এটাকে 100 ধরছি, তাই কাটলে 0.2, তাহলে অ্যান্সার হচ্ছে 0.2 এর কাছাকাছি। ওইটা দিয়ে করলে বেশি দেরি হবে, এই দিয়ে করলে আমরা তাড়াতাড়ি উত্তর পেয়ে যাবো। ঠিক আছে, সামনে যাই। শান্ট কি জিনিস, সমান্তরালে সংযুক্ত স্বল্প মানের রোধ। 15 ভোল্ট মাপা যায় এমন একটা ভোল্ট মিটার রোধ হচ্ছে 1000, যেটা মাপতে পারে এটা হচ্ছে ভি, আর অভ্যন্তরীণ রোধ ছোট্ট হাতের আর 1000। এটাকে দিয়ে তুমি চাচ্ছ সর্বোচ্চ 45 ভোল্ট পর্যন্ত মাপবা, মানে ভি প্রাইম। তাহলে শ্রেণীতে কি পরিমাণ রোধকে যুক্ত করবা, ডাইরেক্ট সূত্র, যা যুক্ত করব অভ্যন্তরীণ রোধের সাথে এন মাইনাস ওয়ান, তাই না। অভ্যন্তরীণ রোধের মান এখানে দেওয়া আছে 1000, মাপতে পারো 15, মাপতে চাও 45, তাহলে গুণ করলে কত হয় 3 15 45, 3 গুণ মাপতে চাও -1, 3 থেকে 1 বাদ দিলে হয় 2, 1000 গুণ করলে হয় 2000, ফাইনালি এখানকার অ্যান্সার তোমার হচ্ছে 2000। লাস্টের অঙ্কগুলো এত তাড়াতাড়ি করার কারণ হচ্ছে একটা, যে তুমি তো থিওরি যখন বুঝবা তখন তোমাকে আস্তে আস্তে বোঝাচ্ছি, বাট ম্যাথ তোমার নিজের পরীক্ষা তো তাড়াতাড়ি করতে পারা উচিত, তাহলে সময়ে আমরা করতে পারবো না। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। এখন রিকোয়েস্ট একটাই, প্রত্যেকটা অঙ্ক নিজেরা বাসায় তাড়াতাড়ি কম কম লিখে করার চেষ্টা করবা, তখনই তোমার ভালো অভ্যাস হয়ে যাবে, পরীক্ষাও ভালো হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান।